বাড়িওয়ালার ছেলে অটো রিক্সাওয়ালার মেয়ের প্রেম তো খুবই অদ্ভুত হওয়ার কথা। যখন বিয়ে করলেন দুজনেই 16, 17, 18 বয়স, কি এমন হইলো যে যার জন্য আপনাদের বিয়ে করা দরকার পড়লো 18 বছর বয়সে? বা তাদের সাথে আপনাকে ডিভোর্স দিল কেমন? আমাকে ডিভোর্স দিয়েছে। সবকিছু আমার এই সব কিছুর মধ্যে আমাদের মধ্যে সব কিছু ঠিক ছিল। তার মোবাইল ধরার পারমিশন আমার কখনোই ছিল না, মোবাইল আর মানি ব্যাগ ধরার পারমিশন। তার মোবাইলে যদি কেউ কল করতো সেটা রিসিভ করারও পারমিশন আমার ছিল না। কেন এটা মেনেই নিছেন কেন? আমি মনে করি যে প্রাইভেসি ভালো জিনিস, কিন্তু এটাও ঠিক যে যদি প্রাইভেসিতে বাধ্যতামূলক করা হয় তাহলে সেটা ফিশি। যখন আমি লাইসেন্সটা বের করি তখন লাইসেন্সের ভাঁজের মধ্যে মেয়েটার ছবি, কাবিন নামার ছবি। মেয়েটার ছবিটা দেখে আমার হাত পা তখন কাঁপতে শুরু করেছে। বিশ্বাস হচ্ছিল না। জড়ায় ধরে শক্ত করে বলে, আমি বিয়ে করিনি, আমার বাচ্চা আছে 2টা, আমি কি এই ধরনের ভুল করতে পারি? কি বলো এবং তুমি? তখনও জানতেছেন আপু যে ও মিথ্যা বলতেছে? না, আপনি ভয়ঙ্কর রকম, আমার যেটা মনে হচ্ছে আপনি খুব বেশি ইসলামী মানসিকতার এবং অ্যারাবিক লাইনে পড়ালেখা, মাদ্রাসায় পড়ালেখা করেছেন। তাহলে তো পুরুষদের একাধিক বিয়ে জায়েজ, এবং সেখানটায় তো স্ত্রীর প্রতিবাদ করারও ভাষা নেই। জায়েজ আছে, কিন্তু ইসলাম তো বলে নাই যে বউ এবং বাচ্চা গোপন রেখে। না, কিন্তু বউয়ের অনুমতি নেওয়ারও তো দরকার নেই দ্বিতীয় বিয়েতে। তাহলে আপনি কেন প্রতিবাদ করছেন, আপনি কেন কেস করছেন যদি আপনি নিজেকে ইসলামী ভাবেন? আসসালামু আলাইকুম। গল্পটা অনেক বেশি অসাধারণ, বিকজ এরকম একটা ঘটনা আপনি দেখতে শুরু করেছেন যে একটা মানুষ যখন আরেকজনকে বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের মর্যাদা কিভাবে পায়ের সাথে ধুলোতে মেলাতে হয়, মিশাতে হয়। একটা মানুষ আর একটা মানুষকে কেন্দ্র করে বাঁচার চেষ্টা করে, সেই পরিস্থিতিতে আসলে কি হয় তার জীবনে যদি খুব বেশি ভালোবাসে, অন্ধবিশ্বাস করে। ভালোবাসা, প্রেম, ব্যর্থতার এই গল্পটা যদি আপনি চান শেয়ার করতে পারেন, এবং অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর স্ক্রলে দেখানো নম্বরে ইমেইল এবং হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, প্রতিবাদ করুন, নিজের গল্পটা জানান। আপনার তো প্রেমের বিয়ে জি, কত সালে? 2015 সালে। প্রথম দেখা? প্রথম দেখা হচ্ছে 2 বছর আগে, 2013-তে। 13-তে? একটু শুরু থেকে বল, কেমন কেমন করে প্রেম হলো? আমাদের হচ্ছে দুই দিক থেকেই আর কি পরিচিত, ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয়। তারপরে হচ্ছে 2 বছর আমাদের রিলেশনশিপ ছিল। তারপরে আমি হচ্ছে যখন আমার ইন্টার পরীক্ষা হয়, মানে আলিম পরীক্ষা হয়, তারপর হচ্ছে 2015 সালে আমাদের বিয়ে হয়। তো 2015 সালে যখন বিয়ে হয় তখন আমি আমার মানে আমাদের ফ্যামিলিটা হচ্ছে একটু লো ফ্যামিলি। লো ফ্যামিলি মানে কি বলতে চান? খুবই দরিদ্র। বাবা মা? হ্যাঁ, খুবই জি। দরিদ্র বাবা মা। কয়জন ভাই বোন আপনাদের? আমরা হচ্ছে আমি হচ্ছে 1 ভাই 1 বোন, আমার ভাইয়া বড়, তারপর হচ্ছে আমি। আব্বা কি করতেন? বাবা হচ্ছে হলো গিয়ে এখন বর্তমানে হচ্ছে অটো চালায়। অটো রিক্সা চালান? হ্যাঁ, আচ্ছা। অটো চালায়। আর আপনার হাজবেন্ড লোকাল কি, অটো। হাজবেন্ডের ফ্যামিলি? আমার হাজবেন্ডের ফ্যামিলি হচ্ছে, তারা হচ্ছে 4 ভাই বোন। সে হচ্ছে 3 নাম্বার। আর তার বড় 2 বোন আছে এবং ছোট 1 ভাই আছে। আর তাদের হচ্ছে হলো গিয়ে নিজেদের বিজনেস আছে। তাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে। বাড়িওয়ালার ছেলে অটো রিক্সাওয়ালার মেয়ের প্রেম তো খুবই অদ্ভুত হওয়ার কথা। কেমন করে হলো? ওই তো বললাম যে পড়াশোনা করতাম, পরিচিত ফ্রেন্ডের মাধ্যমে এরকম দেখা পরিচয় হয়েছে? হয়েছে। হ্যাঁ, তারপর পরিচয় হয়েছে। প্রথমে কি প্রেম দিয়ে শুরু হয়েছে না না, বন্ধুত্ব? না, না। ফ্রেন্ডশিপ থেকে কথাবার্তা হইতো, নরমাল কথা হইতো আমাদের ফোনে। তখন বলতে কি আমার তো তখন ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, বা টাচ মোবাইলও আমার তেমন ছিল না। তো দেখা যাইতো ওই টুকটাক একটু কথাবার্তা হইতো। আমার কাছে ছিল হচ্ছে বাটন একটা সেট ছিল। তারপরে হচ্ছে মেসেজ হইতো। আমরা মেসেজ করতাম। এই আরকি, এভাবে আস্তে, আস্তে তো একদিন হচ্ছে হুট করেই সে আমাকে বলে যে সে আমাকে পছন্দ করে। তো আমি ফ্রেন্ড হিসেবে বলেছি, হ্যাঁ, ফ্রেন্ড হিসেবে তো আমাকে পছন্দ করা যেতেই পারে। এটা তো আমি তো জানি। বলছে যে, "না, আমি ফ্রেন্ড হিসেবে তোমাকে পছন্দ করি না। এটা হচ্ছে আমি অন্যভাবে তোমাকে পছন্দ করি, সেটা তুমি জানো।" তো তখন আমি তেমন একটা রেসপন্স করিনি। তার 1 বছর পর্যন্ত
আমি তাকে কোনো উত্তর দেইনি, হ্যাঁ না কোনো উত্তরই দেইনি। তো এই 1 বছরের মধ্যে দেখা গেছে যে আমাদের অনেক সময় যোগাযোগ বন্ধ গিয়েছে, 3-4 মাস বা 1 মাস এরকম যোগাযোগ বন্ধ ছিল, আবার আমরা যোগাযোগ করেছি, কিন্তু আমি পুরো 1 বছর কোনো রিপ্লাই দিইনি। তারপর হচ্ছিল গিয়ে আমি 14তে গিয়ে, তখন হচ্ছে তার বার্থডে ছিল, 14তে না সম্ভবত, হ্যাঁ 14তে, তখন হচ্ছে আমি 14তে তার রিপ্লাইটা দেই, তখন সে আমাকে বলে যে তুমি, সে আবার আমাকে আবার প্রপোজ করে। দেন তখন আমি বলি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আই ফিল লাভ, বাট আচ্ছা আমি তোমার জন্য, মানে আমি রাজি আছি আর কি, এরকমটা আমি যখন তাকে জানাই। তখন কি আপনি ওদের ইকোনমিক্যাল অবস্থা জানতেন? হ্যাঁ আমি জানতাম বলতে ওর সাথে আমার যেদিন ফার্স্ট মিট হয়েছে সেদিন হচ্ছে ও আমাকে ওদের এলাকায় নিয়ে গিয়েছিল। তো আমি দেখেছি, ও আমাকে বলেছে যে এই ওদের বাসার সামনে থেকেই ঘুরে এসেছি, তখন আমাকে বলেছে এইখানকার কাছাকাছি হচ্ছে আমাদের বাসা। তো তখন কি ও আপনার অবস্থা জানতো? হ্যাঁ অবস্থা জানতো, তখন হচ্ছে আমার বাবা সিএনজি চালাতো। 2015 সালে আমার বাবা হচ্ছে সিএনজি চালাতো। জি। তো হচ্ছিল গিয়ে আর আমি ওকে কয়েকবারই আমি ওকে আমি 1 বছর যে রাজি হইনি, তখন আমি ওকে বারবার এটাই বলেছি যে ফ্যামিলি এটা কখনোই মেনে নিবে না, সাধারণত ঝামেলা হয় এরকম হ্যাঁ অবস্থা। কখনোই মেনে নেবে না। আর তার উপর হচ্ছে আমি ওকে এটাও বুঝিয়েছি যে একটা মেয়ে যখন 9-10-এ বা কলেজে উঠে তখন স্বাভাবিক সে মেয়ের ফ্যামিলি বিয়ে দিয়ে দেয়, হয়ে যায় মেয়েদের, কিন্তু একটা ছেলে যখন কলেজে ওঠে বা এস্টাবলিশ না হয় তখন কিন্তু তাদের বিয়েটা হয় না। তো দেখা যায় সেই দিক থেকে আমার বাবা মা আমাকে আজকে কালকে বিয়ে দিয়ে দিতে পারে, তাদের কোনো নেই, আর আমি তাদেরকে করতে পারবো না, নাও করতে পারবো না, কিন্তু তোমার ফ্যামিলি এটা মেনে নিবে না, কারণ তুমি জব করো না, তুমিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, এটা তো হবে না। 1 বছর আমি এভাবেই কাটিয়ে দিই। তারপরে আস্তে তাহলে আস্তে আপনার বিয়ের ডিসিশন কেন নিলেন? ওই যে কথা বলতে বলতে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। তারপরে সত্যি বলতে তার যে কেয়ারিং ছিল আমার প্রতি, এবং মানে ওই জিনিসটাই আমার কাছে খুব ভালো লেগেছে। আস্তে আস্তে একটা মায়া কাজ করতে শুরু করে দেয়। বিয়েটা কি পরিবারের ইচ্ছাতে হয়েছে না লুকায়? না, এটা আমাদের যে বিয়েটা হয়েছে সেটা কেউ জানতো না, আমরা কোর্ট ম্যারেজ করি, কোর্টে গিয়ে। আচ্ছা, কোর্টে তখন গিয়ে আপনার বয়স কত? আমার বয়স তখন 18। 18 হয়েছে। আর ছেলেরও 18-19। 19 মতো। হ্যাঁ তখন ওর 19 বছর, মানে ও সেম ব্যাচে না পড়ছেন আপনারা? 19 না 19-এর বেশি হবে এক ব্যাচ সিনিয়র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তখন হচ্ছে ও হচ্ছে আমি ও হচ্ছে আলিমে পড়ে, আমিও মানে ও মাদ্রাসার লাইনে মেট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষা দিয়েছে, আমিও হচ্ছে তখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার নামটা বলছি না। জি। তারপরে হচ্ছে ও হচ্ছে ইন্টারে হচ্ছে নটরডেম কলেজে ভর্তি হয়। তো আমি হচ্ছে 15তে যখন পরীক্ষা দেই তখন হচ্ছে ওই টাইমটাতে ও পরীক্ষা দেয় না, ইন্টারের পরীক্ষাটাও তখন দেয় না, এই আর কি, কিন্তু আমরা সেম ব্যাচে ছিলাম। ওকে ফাইন। যখন মানে বিয়ে করলেন দুজনেই 16, 17, 18 বয়স, কি এমন হইলো যে যার জন্য আপনাদের বিয়ে করা দরকার পড়লো 18 বছর বয়সে? সেটা হচ্ছে আমার ওই যে আমি বললামই তো যে যখন 18-19 বছর হয় বা কলেজে হয়, আমার পড়াও যেহেতু শেষের দিকে, কলেজ শেষ, তো বিয়ের ঘর আসছিল, বাবা মা বিয়ে দেখছিল, এমন হচ্ছিল যে আমাকে দেখতে আসবে, হ্যাঁ সব কিছুই রেডি করা হয়ে গেছে, দেখতে আসবে আমাকে, দেখতে আসলে দেখা যাবে মানে সব কিছু দেখলে আসলে আন্টি পড়ায় ফেলবে, এরকম একটা ব্যাপার ছিল। আমার ভাই বিয়ে ঠিক করেছিল, তখন হচ্ছে আমি যেহেতু বললাম আমি ওকে ভালোবাসতে শুরু করে দিয়েছি অলরেডি, তো তখন আমি ওকে জানাই, তো ও বলে যে হ্যাঁ তোমাকে ছাড়া থাকতে পারবো না, বাট আমিও বললাম যে না পসিবল না। দেন ও ওর থেকেই বলেছে যে আমরা তাহলে বিয়েটা করে রাখি। তো আমি বললাম যদি ফ্যামিলি না মানে, ও আমাকে আশ্বস্ত করলো যে ফ্যামিলি মেনে নিবে, আমি আমার ফ্যামিলিকে মানায় নিব, সমস্যা নাই, ঠিক আছে, আর তুমি চিন্তা করো না, আমি তো আছি। হ্যাঁ ঠিক আছে। ও তখন হচ্ছিল গিয়ে ওর সার্টিফিকেট যেটা ছিল, মানে ওর জন্ম নিবন্ধনের যেটা ছিল সেটা অনুযায়ী ওর তখন 21 বছর হয়নি, আর ওর কথা মতো তখন ওর 21 বছর ডান। ওকে, সার্টিফিকেট অনুযায়ী 21 হয়নি। ওকে, তাহলে ম্যারেজ রেজিস্ট্রেশন হলো কেমন করে? হ্যাঁ এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যখন আমরা যাই বিয়েটা করতে, হ্যাঁ তখন হচ্ছে যখন আমাদের বিয়েটা হয় তখন উনি হচ্ছে আমাদের সব কিছুই মানে বিয়েটা
ফাইনাল হয়ে যায় লিখিতভাবে সব কিছু, তখন আমাদের হচ্ছে রেজিস্ট্রেশনটা হয়নি। হুম হুম। হ্যাঁ, আর ও যেটা আমার ওই ওই বিয়েতে ও যেটা মানে যেই ইয়াটা দিয়েছিল, যে কাগজটা দিয়েছিল জন্ম নিবন্ধনের, সেটা হলো গিয়ে সেটা অনেক আগের পুরনো একটা দিয়েছিল। ওকে। দেন হচ্ছে ওর জন্ম নিবন্ধনটা হচ্ছে ও আবার নতুন করে করে হুম। আমাদের বিয়ের পরে। জি। আচ্ছা, আমার বিয়ের ব্যাপারে একটু ইয়ে আছে, ওইটা হচ্ছে আমি আপনাকে বলছি, আপনার পরে। বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যখন এরকমটা হয় তখন হচ্ছে ওর জন্ম নিবন্ধনে কি প্রবলেম ছিল সেটা আমি জানি না, কিন্তু ওর যেহেতু 21 বছর হয়নি, কিন্তু ওর 21 বছর হতে হবে। তো ও বলছে যে ওর 21 বছর হয়ে গেছে, ও তো জানে। তখন হচ্ছে সম্ভবত ও আবার জন্ম নিবন্ধনের ওই বয়সটা ঠিক করে ফেলে, হুম। সালটা সালটা ও জন্ম নিবন্ধনের সালটা ঠিক করে যাতে ওর 21 বছর হয়ে যায়, এই আর কি। তো হয়ে যাওয়ার পরে, এরকমটা হয়ে যাওয়ার পরে হলো গিয়ে আমাদের তখন হচ্ছে মানে প্রথম দিনে রেজিস্ট্রেশন হয় নাই, পর দিনে? না, ওইটা কিন্তু আমরা যতটুকু জানি যে আমাদের বিয়েটাও হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বিয়েটাও হয়ে বিয়ে গেছে। হওয়ার পরে কোথায় আসলেন আপনি, আপনার বাড়িতে? হ্যাঁ, ও আমাকে যাত্রা বাড়ি থেকে টেম্পুতে উঠাই দিছে, আমি আমার বাড়িতে চলে গেছি, ও ওর মতো সোনিয়াকরা চলে গেছে, ওদের বাড়িতে চলে গেছে। আর চলে যাবার পরে হচ্ছে আমি আমার মতো ছিলাম, ও ওর মতো ছিল। ওই যে বলা ছিল যে আমাকে দেখতে আসার কথা ছিল ছেলেপক্ষ, তো সব যখন রেডি করা হচ্ছে তখন হচ্ছে আমি আমার মাকে বলি যে আমি বিয়েটা করব না। তখন বলে যে কেন বিয়ে করব না? তখন আমার যে কাগজটা ছিল বিয়ের, তখন ওই কোডের আমি কাগজটা দেই এবং হচ্ছে আমি আমার ভাইকে জানাই। তখন আমার ভাই আমাকে অনেক মারধর করে যে কেন এসব করেছি সেই। ওকে আমি আগে জানাই যে আমি কি আমার বিয়ের বিষয়টা আমার বলবো ফ্যামিলিকে কিনা? জানিয়ে দিব কিনা। তখন ও ছিল চাঁদপুর। হুম। ওদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর, ও তখন চাঁদপুর ছিল। তো আমাকে ওখান থেকে বললো যে হ্যাঁ জানিয়ে দাও। তো আমি বললাম তোমার ফ্যামিলি থেকে আমি ম্যানেজ করে নিব, আমি ম্যানেজ করে নিব। তো যেহেতু ও সেটা বললো, ওকে ফাইন, আমি আমার ফ্যামিলিকে জানিয়ে দিলাম, আমার ভাইকে জানিয়ে দিলাম। সেদিন হচ্ছে মানে ঘরের ভিতরে যেরকম তার ঝামেলা হয় আর কি, তো সেম আমাকে সেই টর্চার নিতে হলো, নিলাম, অনেক কিছুই হয়েছে। তারপরে ওর সাথে কথা বলালাম, আমার ভাই ওকে বললো তোমার ফ্যামিলিকে আনতে হবে। আর সেই বিয়েতে আমাদের আমাদের বিয়েটা তখন হয়ে গিয়েছিল, হ্যাঁ, কিন্তু রেজিস্ট্রিটা হয়নি, রেজিস্ট্রিটা হয়নি। হুম। আর আমাদের তখন কাবিন করা হয়েছিল 2 লাখ টাকা। ওইটাতে হচ্ছে 2 লাখ টাকা কাবিন করা কত সালে? 15 সালে। অনেক টাকা সেই সময়কার। 2 লাখ টাকা কাবিন করা হয়েছিল। পরে হচ্ছে যেহেতু আমার ভাই বুঝতে পেরে, যে আমার ভাই খোঁজ খবর নিয়ে দেখে যে এই ফ্যামিলি কখনোই আমাকে মেনে নেবে না, তো আমার ভাই আমাকে এটা বুঝায় যে বিয়েটা যেভাবে লুকোচুরিভাবে হয়ে গেছে হয়ে যাক, সমস্যা নেই, তুই তোর পক্ষ থেকে ডিভোর্সটা দিয়ে দে। হুম। বিয়েটা যেমন কেউ জানে না, এটাও কেউ জানবে না। Right. সেটা আমি একদমই মেনে নিইনি, আমি রাজি ছিলাম না যে না, আমি ডিভোর্স দিব না, বিয়ে হয়ে গেছে, আমি কেন ডিভোর্স দিব, এরকমটা কেন সেই করবো? দিন যদি রাজি হতেন তাহলে তো আজকে এত ভেজাল হইতো না। ভুলটা সেই দিনটাই হয়তো বা করেছি। মুরব্বীদের কথা শুনতে হয় আসলে। হ্যাঁ, হুম। তো তারপর? যাই হোক, তখন হচ্ছে গিয়ে তার ফ্যামিলিকে হচ্ছে সে কোনো রকমের কনভিন্স করে, রাজি করে আমার বাসায় আসার জন্য, আসতে হবে এই সেই। আমার ফ্যামিলি থেকেও একটা চাপ দেওয়া হয় তার উপরে, তো তার ফ্যামিলি রাজি হয়। সেও অলমোস্ট অনেক কষ্ট করেছে তার ফ্যামিলিকে রাজি করানোর জন্য, না খেয়ে থেকেছে, ঘরের ভিতরে আটকা থেকেছে, আমাকে যেভাবে বলেছে এইভাবে সে অনেক রাজি করেছে। রাজি করানোর পরে হচ্ছে তার ফ্যামিলি আসে আমাদের বাসায়। আসার পরে হচ্ছে তারা আমাদের দিক থেকে হচ্ছে, আমাদের ফ্যামিলির দিক থেকে, হ্যাঁ যেহেতু আসতেছে, হ্যাঁ ও বলা হয়েছে যে ওর বাবা মা আসবে, ওর বাবা মা বিয়ের বিষয় নিয়ে কথাবার্তা বলবে, আমাদের যেভাবে জানানো হয়েছে। আমরা ওভাবে, আমার বাবা মা, প্রস্তুতি নিয়েছে হ্যাঁ সাধ্য অনুযায়ী। প্রস্তুতি নিয়েছে যে হ্যাঁ আসবে, যখন মেয়ে দেখতে, মেয়েকে আমরা সামনে দিব, দেখা যাক কি হয়। তো সেরকম পুরোপুরিভাবেই তারা প্রস্তুতি নিয়েছিল। আসার পরে যেটা হলো, তারা আমাদের ঘরে এক গ্লাস পানিও পান করেনি। তারা যেই গাড়িটাতে করে এসেছে সিএনজিতে, সেই গাড়ি দাঁড় করিয়ে রেখে ব্যাক করেছে সেই গাড়িতে। ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছিল, কিন্তু ওই 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের বাড়ির যত লোকজন ছিল, যত মানুষজন ছিল, তারা আমার বিয়ের বিষয়টা জেনেছে, অনেক কথা কাটাকাটি। আসতে তো আর কথাবার্তা হয় না, সব কিছু জোরেই হয়েছে।
এরকমটা হওয়ার পরে যেটা হয়েছে যে তারা বিয়েটা সেখানেই বলে যায় যে বিয়েই তো হয় নাই। তখন তারা বলে যে আমার বিয়ে হয় না, এই বিয়ে তো মানেই না, আমরা এই বিয়ে মেনে নেব না, এটা এরকমটা বলে যায়। আর হলে গিয়ে এইটা বলে যে আমার শাশুড়ি বাসা থেকে যখন বের হয়ে যাচ্ছিল তখন গেটের সামনে, আমরা যে বাসায় থাকি সেই বাসার লোকজন, অন্যান্য ভাড়াটিয়া যারা ছিল, বাড়িওয়ালিরা ছিল, সবার সামনে আমার শাশুড়ি এটা আমার মাকে বলে যায় যে ছেলে মেয়ে বিয়ে করে করছে, এখন যদি আপনারা চান জোর করে মেয়ে ঘরে উঠায় দিতে পারেন, আমরা মেয়ে আপনি বাধ্য হয়ে মান সম্মানের কথা চিন্তা করে আমরাও মেয়ে ঘরে উঠায় নিতেও পারি, নিব, কিন্তু আপনার মেয়ে একবেলা ভাত দুই ননদের জ্বালা এবং শাশুড়ির জ্বালা সহ্য করে ভাত খাইতে পারবে না, আমরা তো দিব না। আর খাইতে পারবে কি না সেটা বুঝা তারপরে চিন্তা ভাবনা করেন সামনের দিকে। বাপরে, তো শুরুতেই ক্লিয়ার করে দিয়েছে যে সে কি করবে। হ্যাঁ, এটা সেই দিনই বলে দিয়েছে। তো তারা যখন চলে যায় তখন আমার উপরে খুবই একটা প্রেশার আসে, যেহেতু অলমোস্ট ভাইয়া আমাকে প্রথমে বলে দিয়েছিল, আমি তার কথা শুনিনি, এবং পরবর্তীতে যখন সবাই বিষয়টা, তখন আমার বিয়ের বিষয়টা সবাই জানাজানি হয়ে গেছে, কারণ আমাদেরকে প্রথমে বলা হয়েছিল তারা মেনে নিয়েছে, তারা বিয়ের বিষয়ে কথাবার্তা বলতে আসবে। তো আমাদের দিক থেকে, মেয়ের দিক থেকে জানানোটাই স্বাভাবিক, কারণ মেয়ে দেখতে আসলে আশেপাশের লোকজন জিজ্ঞাসা করবে, জানবে, বাড়িওয়ালা, স্বাভাবিক এটা। তো যেটা হলো, তখন আমার ভাই করলো জুলাই মাসের 2015 সালের জুলাই মাসের 26 তারিখ আমাদের আবার রোজার মধ্যে, তখন ছিল রোজা, হ্যাঁ, রোজার মধ্যে আমাদের আবার রেজিস্ট্রি করা হলো। তখন আমাদের পাকাপোক্তভাবে একদম রেজিস্ট্রি করানো হলো। কাবিন কত করলো? 5 লাখ টাকা। যেহেতু আমি মানে কোনোভাবেই ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না তাকে, এবং ছেলেও ছাড়ার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না, হ্যাঁ, তো বাধ্য হয়ে আমার ভাই 5 লাখ টাকা কাবিন, এবং তাদের জন্য ওই 2 লাখ টাকা দিয়ে ছেড়ে দেওয়াটা কোনো ব্যাপার ছিল না। তো এটা চিন্তা করে আমার ভাই 5 লাখ টাকা কাবিন করে, আর যেহেতু আমাদের প্রথম রেজিস্ট্রি হয়নি, যেহেতু আমরা যখন একা করেছি ওটা তো রেজিস্ট্রি হয়নি আমাদের, তো আমার ভাই তখন রেজিস্ট্রি রেজিস্ট্রি হয়ে যায় এই জুলাই মাসের, সরি, জুনের 26 তারিখ, 14 জুনে না 15 ওই 15তেই আর কি এরকম হয়েছে। হ্যাঁ, তারপরে যেটা হয়, আমরা এরকমের কয়েকদিন যেতে থাকে, কয়েক মাস এরকমের আসা যাওয়ার মধ্যেই থাকে, শ্বশুর বাড়ি আসা যাওয়া চলতে থাকে এরকমের। তারপরে জানুয়ারির 16 জানুয়ারিতে 2016 সালের জানুয়ারিতে আমরা আলাদা, আমার বাবা মার পাশেই আমরা আলাদা রুম নিই। হ্যাঁ, রুম নেওয়া হয়, ও ছোটোখাটো একটা জব খুঁজে নেয়, ও আর ওর আর পরীক্ষা দেওয়া হয়নি, পরীক্ষা দেয়নি, পড়ালেখা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, পড়ালেখা ছেড়ে দিয়েছে। আর আপনি? আমি তো তখন পরীক্ষা দিয়ে, আমি তো 15তে পরীক্ষা দিয়েই দিয়েছি। তারপরে কি পড়ালেখা কন্টিনিউ করছেন? না, তারপরে আপনিও ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আমারটাও ছেড়ে দেওয়া হয়েছে। ওকে। তখন আর হয়নি, ভর্তি হতে চেয়েছিলাম, বাট ও আমাকে নিষেধ করলো এবং ফ্যামিলি থেকেও নিষেধ করা হলো। ফ্যামিলি থেকে যেহেতু রাগ ছিল, সেহেতু ফ্যামিলির টাকা পয়সা কোনো রকমের দিবে না লেখাপড়ার জন্য, স্বাভাবিক, তাদের পক্ষে সম্ভব না। কিন্তু যেহেতু তারপরে আপনারা একসাথে সংসার শুরু করে দিলেন? হ্যাঁ, আমরা জানুয়ারি 5 তারিখে আমাদের প্রথম সংসার জীবন, হ্যাঁ, 16 সালের জানুয়ারির 5 তারিখে আমাদের সংসার জীবনটা শুরু, 5 তারিখ থেকে। তারপরে এভাবে চলছিল, আমরা ওখানে বেশ ভালোই ছিলাম, একটু 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 করে কেনাকাটা করে সংসার গুছিয়ে 8 বছর পর্যন্ত আসি। শুরুতে কেমন ছিল সংসার? সবারই তো ভালোই থাকে। হ্যাঁ, শুরুতে ভালোই ছিল। ঝামেলাটা কখন শুরু হলো? ঝামেলাটা শুরু হয়েছে যখন আমার প্রথম বেবি আসে। প্রথম বেবি আসলে ঝামেলা কেন শুরু হচ্ছে? ঝামেলা ইজ অ্যাবাউট ফিজিক্যাল? এটা হলো গিয়ে ঝামেলাটা শুরু হয়েছে কারণ যেহেতু আমার বিয়ে নিয়ে একটু সমস্যা হয়েছে, শ্বশুর বাড়ি মেনে নেয়নি, সেই দিক থেকে আমার ফ্যামিলির লোক চায়নি যে এত তাড়াতাড়ি আমি বাচ্চা কনসেপ্ট করি, নেই, এটা হচ্ছে এক কথা। বিয়ের কতদিন পরে বাচ্চা হয়েছে? আমার বিয়ের পরপরই আমি, ওইটুকু বয়সেই? হ্যাঁ। ভেরি ব্যাড। তারপরে হলো গিয়ে যখন এরকমটা হয় তখন মোটামুটি আমাদের দিক থেকে আমাদের দুজনের দিক থেকে আমরা মোটামুটি বেশ ভালোই
ঝামেলা যা থাকার ফ্যামিলির মধ্যে ছিল বা ইয়া ছিল, কিন্তু আমরা যেহেতু আলাদা ছিলাম আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না, আমরা আমাদের মতো ছিলাম। তো ওর যেই ইয়াটা ছিল, জবটা ছিল, ওই জবটা দিয়ে আমরা কোনো রকমের ম্যানেজ করে টুকটাক চলতেছি। হঠাৎ করে যখন আমাদের প্রেগনেন্সির খবরটা আসে, সব প্রস্তুত ছিলাম না, কিন্তু যেহেতু আমাদের প্রথম বেবি, হ্যাঁ, আমরা কেউই দুজনের মধ্যে কেউই চাচ্ছিলাম না যে বাচ্চাটা নষ্ট হয়ে করে দিতে। তাদের ফ্যামিলি থেকে জানানো হয়েছে, তাদের ফ্যামিলিতে কিন্তু তারা কোনো রেসপন্স করেনি এই বিষয়ে। আর আমার ভাই বলতে, আমার বাবা হচ্ছে খুবই নরম মনে, আর আমার ভাই হচ্ছে এই বিষয়টা কখনোই, সে একটু রাগারাগি করেছে, আমার সাথে করেনি। আমার সাথে তখন আমার ভাইয়ের সম্পর্কটা এরকম হয়ে গেছে যে দেখা হলে ভাইয়া আর না হলে নাই, এরকম তেমন কোনো ইয়া ছিল না। তারপর যখন আস্তে আস্তে বেবিটা বড় হতে থাকে তখন হচ্ছে ওর মাঝখান থেকে হচ্ছে চাকরিটা চলে যায়। চাকরি নেই। ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, চাকরিটা থাকে না। তো আমাদের ঘর ভাড়াও তখন হচ্ছে হলো গিয়ে 4,000-5,000 টাকা হয়ে যায়। ফ্ল্যাট বাসা নিয়েছিলাম। তো এরকমটা যেহেতু হয়ে যায় আর হচ্ছে হলো গিয়ে ওর চাকরি নেই, তখন আমি একটা কাজ করি। আমার ওই অবস্থায় আমি হচ্ছে একটা মাদ্রাসায় জব শুরু করি। তো আমি 3 মাস মাদ্রাসায়, যেখানে আর কি জব বাসা ছিল ওখানেই আমি জবটা করি। 3 মাস পর্যন্ত আমি ওই প্রেগনেন্সির শুরুটাতে, তখন হচ্ছে আমি, কিন্তু যখন আমি জবটা করতে থাকি তখন হচ্ছে আমার কিছু প্রবলেম শুরু হয়েছে। প্রেগনেন্সির শুরু থেকেই আমার হচ্ছে প্রবলেম শুরু হয়ে যায়। আমার মানে আসা যাওয়া বা ইয়া করাটা পসিবল হয় না, আমি দুর্বল হতে থাকি। আর এমন হচ্ছে আমার আমি যে ডাক্তার যে দেখাবো সেই অবস্থাটাও ছিল না এরকম। আর মানে আমাদের হচ্ছে আমরা যে প্রেগনেন্সি ওই টেস্ট করেছি, কিন্তু হসপিটালে গিয়ে কোনো রকমের টেস্ট করা, কারণ আমাদের সেরকম ইয়া ছিল না। তারপর হচ্ছে আস্তে আস্তে আমার মা কান্নাকাটি করে, তারপরে বলে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে বেগেছে। তখন আমার মা আসে 3 মাসের সময়, 3 মাস 3.5 মাসের সময় আমার মা আসে আমার বাসায়। আসার পরে ভাইয়াই পাঠায় আর কি, ভাইয়া পাঠায়, আমার সাথে কোনো যোগাযোগ ছিল না, কথা হয় নাই। ভাইয়া পাঠায় টাকা পয়সা দিয়ে যে যাও ওকে ডাক্তার দেখায় আনো। ডাক্তার দেখানোর পরে আমরা টেস্ট করি, ডাক্তার দেখাই। তারপরে হচ্ছে দেখানোর পরে হ্যাঁ বেবি মোটামুটি ভালো ছিল, কিন্তু ডাক্তার আমাকে একটু রেস্টে থাকতে বলছিল। ওই সময়টা হয় কি আমি জবটাও ছেড়ে দিই, ছেড়ে দিতে হয়। আমার ভাইয়াই তখন বলে ওরও জব নেই, আপনিও ছেড়ে দিলেন, হ্যাঁ দুইজনই বেকার। হ্যাঁ, ভাইয়াই বলে দিল তারপর যে এইসব জব টব করার কোনো দরকার নেই। আর ওখানে বেতনটা তো সেরকম হচ্ছিল না, তারপর খুব কম। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে আমার আমার ভাইয়ার তখন ইয়া ছিল, মার্কেটে নিজের দোকান ছিল, কাপড়ের ব্যবসা, নিজের দোকান আর কি। আর বাবা সিএনজি চালাতো। তো আবার ভাইয়া হচ্ছিল গিয়ে সে আমার পরিবারের দায়িত্ব নিতে শুরু করে, বাচ্চার খরচা। তোমার পরিবারের দায়িত্ব তোমার ভাই? হ্যাঁ, আর জামাই কি করতেছে? সে চাকরি খুঁজতেছে। এখন তার হচ্ছে গিয়া এডুকেশনাল যে ইয়াটা, সেটা তো কোয়ালিফিকেশন যেটা সেটা তো খুব কম। আর চাকরি পাওয়া তো তার কোনো অভিজ্ঞতা নেই। চাকরি কত খুঁজতে মাস বেকার ছিল সে? সে বেকার ছিল 4-5 মাস, 3-4 মাস তো হবেই। এর মধ্যে সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়? হ্যাঁ। তারপর? কিন্তু তারপরও যদি তার তখনও আমাদের মধ্যে সেরকম একটা ঝামেলা ছিল না। ঝামেলা কখন শুরু হলো? ঝামেলা আস্তে আস্তে শুরু, হ্যাঁ, আস্তে আস্তে শুরু হয়ে যায়। এর মধ্যে হচ্ছিল গিয়ে যখন হচ্ছিল, আমি মূল কথায় আসি, যখন হচ্ছিল গিয়ে আমি মান্ডা, তখন আমার আবার এত টাকা ভাড়া দেওয়া আমার পসিবল ছিল না। আমার ভাই নিজে সংসার আছে, বাবা মা আছে, তারপর হচ্ছে আমাদের আমাদের ঘরে ফ্রিজ ছিল না তখন, সে হচ্ছে ওই আমাদের ফ্রিজ কিনে দেয়, 16তে ফ্রিজ কিনে দেয়। মশলা টশলা বাটতে আমার অসুবিধা হইতো। ভাইয়া একদিন আসছে আমার বাসায়, এসে দেখে আমি পাটায় মশলা বাটছি, তখন হচ্ছে ভাইয়া গিয়ে ফ্রিজ ট্রিজ কিনে দেয়, পাঠায় দেয় যে একবারে ইয়া করে রাখার জন্য, সুবিধার জন্য। তারপরে আমরা কম টাকায় ভাড়া নেই, তখন হচ্ছে মান্ডা হচ্ছে আমরা এক রুমের একটা নেই, ভাড়া নেই, সেটার ভাড়া খুব কম ছিল। তখন ওরও জব হয়ে যায়,
ওরও একটা হচ্ছিল গিয়ে জব হয়ে যায়, ভিডিও এডিট ও খুব ভালো করতে পারতো, ভিডিও এডিটের একটা ওর জব হয়ে যায়, এবং জব হয়ে যায়, এবং ও যেটা ইনকাম করতো সেটা দিয়ে আমাদের ভালোই চলে যেত মোটামুটি। আর বাদ বাকি যেটা হতো সেটা হচ্ছিল গিয়ে আমার বাবা মাছ বা সবজি এগুলা কিনে কেটে, আমি তো তখন হচ্ছে মাছ কাটাকাটি এসব আমার পক্ষে সম্ভব ছিল না, আর আমি কখনো কাটিও নি, যেহেতু সেটা হচ্ছে বাবা 5 কেজি 6 কেজি 7 কেজি এরকম করে মাছ কিনতো, কিনে হচ্ছে লেগে সে বাসায় নিয়ে যেত, বাসায় নিয়ে মা কোটে ধুয়া টুয়া তারপর হচ্ছে সব কিছু রেডি করে ব্যাগে করে দিয়ে দিত, বাবা এসে আমাদের বাসায় দিয়ে যেত। এরকমটা চলতেছে, কিন্তু এরকম চলার মধ্যে ঝামেলা হচ্ছে আমার ফ্যামিলি যেমন ওকে, ওর যেহেতু জব নেই ওকে তেমন একটা মেনে নিতে পারছে না, আবার আমার ফ্যামিলি এত কিছু করার পরেও আমার ফ্যামিলি কেউ, ও চাচ্ছিল যে আমার ফ্যামিলি আরও কিছু করুক, ও চাচ্ছিল যে আমার ফ্যামিলি ওকে টাকা পয়সা দেখ, দিয়ে হচ্ছে ওকে ব্যবসার একটা দাঁড় করিয়ে দিক, এই আর কি। কিন্তু আমার ফ্যামিলি থেকে বলে দেওয়া হয়েছে যে এরকম পরিস্থিতি করা হবে না, যেটুকু করছি সেটুকু enough। বুঝে দেবো। হ্যাঁ, এরকমটা। কারণ আমার ভাইয়ের সোজাসুজি বলেছে আমি একটা সংসার চালাচ্ছি, এখন আমি এত টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমার ব্যবসা নিজেরই টানাটানি চলছে। তো এরকম 2 দিক থেকে ম্যানেজ করে চলছে। আমার যখন 7 মাসের প্রেগনেন্ট আমি, তখন হচ্ছে আমি যে বাসায় থাকি সেই বাসার হচ্ছে যে বাড়িওয়ালার বড় ভাই যিনি, উনিও ওনার হচ্ছে আম, দারোগা আর কি, উনিও পুলিশ পুলিশ 7 মাসের সময় আমাদের মধ্যে একটা ঝামেলা, এই এই আস্তে 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 এই যে এইসব জিনিস নিয়ে ও বলতো যে আমার ফ্যামিলি আসতে পারবে না, আস্তে আস্তে ও যেহেতু ওর ইনকামটা একটু বাড়তে শুরু হয়, আর আমার ফ্যামিলি আসা যাওয়াটাও ও মেনে নিতে পারছে না। আমার মাঝখান থেকে এমন হয়েছে যে আমার ফ্যামিলি আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। আমার খালাতো বোন ছিল পাশের বাড়িতে, ওর মেয়েটাকে দিত আসতে, দেখে যেত আমি কেমন আছি কি করছি, তারপর খালাতো বোন ওরা পাশাপাশি লোকজনদের কাছ থেকে খোঁজ খবর রাখতো। আমার ফ্যামিলি থেকে আসা বন্ধ হয়ে যায়, মা আসা বন্ধ করে দেয়, বাবা আসতো, আইসা আমার খালাতো বোনের বাসায় আসতো, আমাকে ফোন দিত, আমি গিয়ে ওখানে গিয়ে দেখা করতাম পাশাপাশি। কিন্তু ওই আসা যাওয়াটা আর কি ওর সামনাসামনি হতো না, কারণ ওইটা পছন্দ করতো না, আর আমিও তাদেরকে এটা বলে দিয়েছিলাম যে ও পছন্দ করছে না। হ্যাঁ ঠিক আছে, তোমরা যেভাবে ভালো থাকো থাকো, সমস্যা নেই, তোমার সংসার যদি ভালো চলতে পারে চলুক, আমাদের সমস্যা নেই। 7 মাসের সময় এরকম একদিন এরকম হয় যে আমার পেটে ব্যথা করছে, খুব পেটে ব্যথা করছে। তো কেন করছে আমি সেটা জানি না, কিন্তু আমার পেটে ব্যথা করছে খুব। আমি তখন হচ্ছে আমার মাকে ফোন দিই, আমার মা আসে। আমার মা সেদিন আসার পরে বলতেছে কি কারণে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা কেন। তখন ওই যে আম, বাসায় যে দায়ী বলে যে ওনারা আসে, ওনাদেরকে একজনকে ডাক খবর দিয়ে নিয়ে আসা হলো। আসার পর বললো যে না, বাচ্চা হতে এখন অনেক দেরি, কয় মাস, 7 মাস এরকম, 6-7 মাস চলছে। তারপরে উনি বললো যে না, এটা নর্মাল এরকমের ব্যথা, সমস্যা নাই, এরকম ব্যথা হয় স্বাভাবিক। গেল ও তখন হুট করে ওই টাইমটাতে বাসায় চলে আসে, আর ও বাসায় এসেই দেখে আমার বাবা, আমার মা, আমার খালাতো বোন, আমার ভাগ্নি, এরা সবাই যেহেতু কাছাকাছি ছিল, এবং আমি বলেছি ও পেইন অফিসে হচ্ছে। ছিল। হ্যাঁ, তখন হচ্ছে ও আমার বাসার কাছেই জব করতো, মানিকনগর জব করতো হচ্ছে, জব করতো। তো ও হঠাৎ ওরে ফোন দিছি, ও আসছে, এসে যখন ওনাদেরকে দেখছে ও খুব রেগে গেছে, তোমার ফ্যামিলি এখানে কি করছো, তুমি বলছে আমি ফোন দিছি এরকম এরকম, তাই অসুস্থতার কথা শুনে আসছে। কেন আসবে, তখন রাত হয়ে গেছে, আর রাত হয়ে গেছে পরে 8টা 9টা এরকমের রাত। এখন আমার মা হচ্ছে যাচ্ছে না আমাদের ওইখানে থাকবে, আমার মা যাচ্ছে না দেখে আমার বাবাও বাসার সামনে জায়গা ওখানে দাঁড়ায় ছিল। পরে হচ্ছে যাবে না তারা, মোট কথা যে যদি রাত্রেবেলা আরো ব্যথা উঠে আরো খারাপ অবস্থা হয়, তো দাঁড়ায় ছিল। এখন ও রুমের ভিতরে ঢুকে আমাকে বলছে যদি তারা এখানে দাঁড়ায় থাকে, যদি তারা এখানে থাকে তাহলে আমি বাসায় রাতে থাকবো না, আমি থাকবো না, আমি চলে যাব। আর তুমি যদি চাও যে আমি বাসায় যাতে তোমার সাথে থাকি, তাহলে তুমি তাদেরকে এক্ষুনি চলে যেতে বলবা। এখন কিছু করার ছিল না, আমি আমার বাবাকে গিয়ে বলি মাকে নিয়ে তুমি বাসায় চলে যাও, আর যদি বাসায় না যাও তাহলে হচ্ছে আমার
বোনের বাসায় থাকো। এই ঘটনাগুলো চলতেই থাকবে, কিন্তু ঝামেলা, একটা মূল ঝামেলা, সবচেয়ে বড় হ্যাঁ, ঝামেলাটা কোথায় গেল? মূল ঝামেলা হচ্ছে গিয়ে, যাই হোক আমরা সব কিছু এড়িয়ে আমাদের বেবি আসে, আমাদের 2টা বেবি এর মধ্যে হয়ে যায়। আমরা নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়েছিলাম, ভালো আছি। 2023 সালে আমার জীবনে আবার বড় ধরনের ঘটনা শুরু হয়ে যায়। 2023 সালের নভেম্বরে এর মধ্যে প্রতি বছর এমন হয়েছে যে প্রতি বছরও আমাদের কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাবে। আমরা কক্সবাজার গিয়েছি, কুয়াকাটা গিয়েছি, সিলেট গিয়েছি, এবং আমার সেকেন্ড বেবির সময় হচ্ছে আমাদের ডাক্তার বলছিল আমার ফিজিক্যাল কন্ডিশন খারাপ ছিল, তো ডাক্তার বলেছে একটু ঘোরাফেরা করলে ভালো লাগবে। ও এটা শুনে ও আমাকে সিলেট ঘুরতে নিয়ে গেছে, যে তোমার ভালো লাগবে, একটু ঘোরাঘুরি করো। আর ওর কেয়ারিংও আস্তে আস্তে বাড়ে, যেটা আমি শুরুতেই বলেছি যে ওর কেয়ারিংয়ের জন্যই ওকে ভালোবাসা। তারপর হচ্ছে এরকমটা যখন চলে সেপ্টেম্বরে 2023 সালে সেপ্টেম্বরে আমরা সাজেকে গিয়ে খুবই সুন্দর একটা মোমেন্ট কাটিয়ে আসি, 2 বাচ্চা সহ। খুবই আনন্দ, 3-4 দিন আমরা ওখানে খুব সুন্দর একটা সময় কাটাই, আমাদের লাইফের বেস্ট টাইম যেটা আমরা কাটিয়ে আসি। তারপরে আমরা যখন আসি ওখান থেকে আসার পর ও হচ্ছে আবার নভেম্বরের 15 তারিখে ও হচ্ছে অফিসের কথা বলে বের হয় 2 দিনের জন্য, যে অফিসের কাজে ঢাকার বাইরে যেতে হবে। ওকে, ও যায়, থাকে 15 তারিখে যায়, 16 তারিখ যায়, ও 17 তারিখ, সেদিন ছিল শুক্রবার 2023 সালে, ও হচ্ছে আসার পর হচ্ছে দুপুরের দিকে আসে, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসে। তো যেহেতু 2 দিন পরে আসছে, তো আমি দরজা খুলে বাবা বাবা বলে ছেলেরা মেয়ে দুজনেই 2 দিন পরে দেখেছে। দেখার পরে তো আমি বললাম, বাবা কিছু আনো নাই? ছেলে বলতেছে যে চিপস খাবে। আমি ওকে ফোনে বলেও দিয়েছিলাম যে চিপস নিয়ে এসো। ও আমাকে ফোন করছে যে কিছু লাগবে বাসায়, আমি বলছে না কিছু লাগবে না, তুমি ওদের জন্য কিছু একটা নিয়ে এসো, বাচ্চাদের জন্য। কিন্তু ও চলে আসছে খালি হাতে আসার পরে হচ্ছে বাচ্চা তো, ছেলেটা হচ্ছে মন খারাপ করে ফেলছে, বাবা খালি হাতে কেন আসছে। তখন আমি বলছি ওদের জন্য কিছু নিয়ে আসলো না? ও তখন আমাকে একটা ঝাড়ি দিয়ে বলে যে কি নিয়ে আসবো, দেখছো না বাইরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে গেছে, আজান দিয়েছে, ও নামাজ পড়তে গেল, আমার রান্না বান্না শেষ, ওরে খাবার দিলাম, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে 17 তারিখে ও আবার ব্যাগ গুছাচ্ছে, জামা কাপড় ঢুকাচ্ছে। তো আমি বলছি কি ব্যাপার, ব্যাগ গুছাচ্ছ মানে? এখন শুয়ে রেস্ট নিবা না? 2 দিন পর আসছো। না আমাকে আবার অফিসের কাজে বাইরে যেতে হবে। না বাইরে যেতে হবে কেন? তখন বললো যে হ্যাঁ অফিসের কাজ থাকলে যাব না, আমি টাকা ইনকাম না করলে সংসার চলবে কিভাবে, এই যে এত ভালো আছো কিভাবে থাকবো। বাস ওর কথা হচ্ছে এটা। তো আচ্ছা ঠিক আছে, ও গেল। তখন যাবার সময় আমি একটু ভাত খাচ্ছিলাম, ভাত খাওয়া অবস্থায় আমি ওর সাথে কথা বলছি না, আমি রেগে আছি যে গেছে আবার আসছে। তখন ও মানে যাবার সময় আমি টেবিলে বসে খাচ্ছি, ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলতেছে আমি বাইরে যাচ্ছি, তুমি এরকম রাগ করছো কেন, এরকম করো, আমি তো অফিসের কাজেই যাচ্ছি। যাদের পরে আমি ওকে বললাম যে তুমি যেরকম 2 দিন পর এরকম মাসে বাইরে থাকো, মাসে তুমি বাইরে থাকোই, আমাদের সময়টা তুমি কখন দাও? তেমন তো তুমি সময় দিচ্ছ না, বাচ্চাদের সময় দিচ্ছ না। পরে বলতেছে যে সময়, যদি তোমাদেরকে সময় দিতে গেলে টাকা ইনকাম করা হবে না, টাকা ইনকাম না করলে ভালো থাকতে পারবে না। ওকে, তো তুমি এরকম করো না, দেখো যারা হচ্ছিল গিয়ে হাজব্যান্ড বিদেশ থাকে তারা কিভাবে থাকে, তাদের ওয়াইফ কিভাবে সংসার চালায়, বা এখন যদি আমি অফিসের কাজে বাহিরে থাকতাম, বা যে হাজব্যান্ডগুলো অফিসের কাজে দেশের ঢাকার বাহিরে থাকে তারা কিভাবে, মাসে কতদিন বাইরে থাকতো? মাসে ও বাহিরে থাকতো, ও অফিসের কথা বলে 2 দিন 3 দিনের জন্য চলে যেত। তারপরে ওর ফ্রেন্ড, মানে মাসে কয়দিন বাইরে থাকতো সব মিলে? মাসে 4-5 দিনও থাকতেই বাহিরে, আচ্ছা। এরকম থাকতো প্রতি মাসে। ছুটির দিনগুলো না অফিস দিনগুলো? ছুটির দিন তো ওর নাই, শুক্রবার দিন যে একটা ছুটি থাকে হলিডে, ওই দিনটা তো ওর নাই। ও হচ্ছে আমাকে যেটা বলেছে আমি বলি, ও হচ্ছে রেডিও কার্নিভালে জব করে। আচ্ছা, আমি জানি যে ও রেডিও কার্নিভালে জব করে। ওর ফেসবুক ইয়াতেও আপনি দেখতে পাবেন যে রেডিও কার্নিভাল এখনো দেওয়া আছে। আচ্ছা, এখনো দেওয়া আছে।
তো ওই রকমের বাইরে থাকে, ওর ভিডিও এডিটিং করতে হয়, কখনো ফ্রেন্ডদের সাথে, ও তো ট্যুরে যাবেই, ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাবেই। বিয়ের পর আপনাকে নিয়ে না ওর বন্ধু বান্ধব মিলে? আমাদের নিয়ে তো ওই যে বছরে একটা ট্যুর বড় আচ্ছা, সড়ো আর বাকি দিত, সব বন্ধুদের হ্যাঁ, সাথে? আর বন্ধুদের সাথে, ওকে। বন্ধুদের এই সাথে। যে সেকেন্ড টাইম বাইরে গেল, এটা কি কোনো সন্দেহজনক মনে হয়েছে আপনার? আমার কাছে সন্দেহজনক ছিল। আচ্ছা, তারপর? এমনিতে এর আগে যখন ও বাহিরে যেত বা থাকতো, তখন আমার ধারণা ছিল যে ও রেডিও কার্নিভালে কোনো জব টব করছে না, এবং হচ্ছে হলো গিয়ে ও এইটা বইলা, অফিসের কথা বইলা হচ্ছে ও বাহিরে থাকে বা ফ্রেন্ডদের সাথে থাকে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়, যেটা হয় আর কি, ছেলেরা যেটা করে। তো যার কারণে এটা আমি বেশি একটা ছিল, আমার প্রবলেম ছিল যে এত বাহিরে কেন থাকে, কিন্তু আমি কিন্তু বেতন ভাতা টাকা পয়সা আসতেছে? হ্যাঁ, টাকা পয়সা ওকে, হ্যাঁ। সংসারে ঘর ভাড়া দিচ্ছে, বাজারের দিকে মোটামুটি একটু করছে, কিন্তু যেটা হচ্ছে বাজারের দিকটা যেটা হচ্ছে সেটা আমরা ম্যানেজ করে নিতে পারছি, আমাদের সমস্যা হচ্ছে না। তারপর? আর এর মধ্যে তো আমার ফ্যামিলি থেকে তো যে সাপোর্ট আসে, সাপোর্ট বলতে বাজারের দিকটা সাপোর্ট আসে। যেমন দুপুরবেলা আমি আমার বাসায় খেতাম না, আমার বাসা ছিল কাছেই, আমার বাবার বাসা, আমার বাসা। তো আমি সকালবেলা আমি নিজেই ঘর দৌড় বসে, আমার বাবা ফোন করতে, বাজার করছি, মুরগি রান্না করছি, মাছ রান্না করছি, আজকে বাসায় রান্না করো না। তা আমি বাচ্চাদের নিয়ে আমি সব সময় দুপুরবেলা বাসায় চলে যেতাম, ও ফোন করতো, কি খাইছো না, মার বাসায় যেয়ে খাবো, আচ্ছা তাহলে যাও যেয়ে খাও। ততদিনে ঠিক হয়ে গেছে সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের তো সন্ধ্যাবেলা, একেবারে সন্ধ্যাবেলা নাস্তা টাস্তা করে বাবার বাসা থেকে 7টা-8টার দিকে ভালো সুবিধা নিছেন বাপের বাড়ির। হ্যাঁ, মানে অনেক ছিল, এবং আসা যাওয়া ছিল, ওরও আসা যাওয়া ছিল, ও আমাদের বাবার বাসায় যাইতো। এই যে সেকেন্ড টাইম গেল, তারপরে ফিরে এসে রিঅ্যাকশন কি? সে যেভাবে গিয়েছিল সেভাবে আর ফিরে আসে নাই। কিরকম? কিরকম বলতে, 17 তারিখে যখন সে গেল, 17 তারিখের পরে সে হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে, তখন হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে সিম বন্ধ রাখা শুরু করলো হোয়াটসঅ্যাপে, শুধু তার সাথে আমার কানেক্ট ছিল শুধু হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কানেক্ট ছিল। আসতে পরে হঠাৎ করে আমি দেখতে পেলাম যে তার হোয়াটসঅ্যাপও, মানে সে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে এমনভাবে করেছে যাতে আমি মেসেজ দিলে না ঢুকে, বা তাকে আমি, সে যে আছে আমি না পাই আর কি, এরকমের। তো এটা হওয়ার পরে আমি আবার কি করলাম, যেটা হচ্ছে আমি অন্য একটা নাম্বার দিয়ে নতুন হোয়াটসঅ্যাপ খুলি, হোয়াটসঅ্যাপ খোলার পরে আমি দেখি ওর ওই আমি কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, ঢুকছে, কিন্তু আমার মেন যে হোয়াটসঅ্যাপ ওইটা দিয়ে যাচ্ছে না, ব্লক করে রাখছে। হ্যাঁ, যাচ্ছে না, ব্লকও করে রাখে না, ব্লক করলে তো বোঝা যেত, রেস্ট্রিকশন। হ্যাঁ বোঝা, আমি তো তখন এত কিছু বুঝতাম না। তো আমি ওকে জিজ্ঞাসা করি, কি হয়েছে তোমার, হোয়াটসঅ্যাপে প্রবলেম হচ্ছে, এটা শুধু আমার না, এটা সবার হচ্ছে, তুমি হোয়াটসঅ্যাপ লগ ইন করো না, বা হোয়াটসঅ্যাপ আনইনস্টল করো না, এরকম করো না, তাহলে তোমারটা এমন প্রবলেম হবে। ফাইন, আমি এটা মেনে নিয়েছি। তো 17 তারিখে যখন যায়, আমার সন্দেহ হওয়ার কারণ হচ্ছে এর মাঝখানে যে সে সময়গুলো যে পার করেছে, তখন সে খুবই বিজি। আমি ফিল করছিলাম যে আমার হাজবেন্ড কারোর সাথে কানেক্টেড। কেমন? কোনো মেয়ের সাথে তার সম্পর্ক। কেমন করে মাথায় ঢুকলো এটা? এটা আমার মাথায় ঢুকলো, আমার 8টা বছর আমি একটা মানুষের সাথে সংসার করেছি, আমি তো অবশ্যই তার আচরণগুলো বুঝতে পারবো। আমার কাছের মানুষটা যে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আমি সেটা বুঝতে পারবো না। আর তার মেসেঞ্জারে হচ্ছিল বিভিন্ন মেয়েদের সাথে কথাবার্তা হয়। তো এইটা হচ্ছে আমি নর্মালভাবে নিয়েছি, কারণ এটা ছেলেরা এরকমের। প্রথম একটু খারাপ লাগতো, আমি আবার কি করতাম, ওর আইডিতে ঢুকে বা করে ওই মেয়েদের খোঁজ, মেসেঞ্জার চেক করে ওই মেয়েদেরকে আবার আমি জানিয়ে দিতাম যে এরকমের ও বিবাহিতা, তারপর হচ্ছে 2টা বাচ্চা আছে। তারপর ও যখন 18 সালে আমাকে না জানিয়ে ওর ফ্যামিলি ওকে বিদেশ পাঠিয়ে দেয়, ফ্যামিলি ওর মাঝখানে আমাদের আলাদা করার জন্য অনেক রকমের চেষ্টা করে, তখন হচ্ছে আমাদের ওকে বিদেশ পাঠিয়ে দিলে সম্পূর্ণভাবে আমাকে সব দিক থেকে ব্লক করে রাখে। তখন ও 6 মাস বিদেশ ছিল, 6 মাস ছিল। তো 6 মাস যখন ছিল, তখন আমি আমার ফ্যামিলির কাছেই ছিলাম। ওকে। আর এই যে আমি আবার এই গল্পে ফিরি, যখন সে ফিরলো, আপনার মনে হচ্ছে যে সে কোথাও রিলেশনে জড়াইছে, আপনি সচক্ষে প্রমাণ কই পেলেন? হ্যাঁ, আমি সচক্ষে, আমার প্রমাণ ছিল না, যার ছিল না বলেই হচ্ছে আমি কোনো রকমের এই বিষয়টা নিয়ে আগাতে পারিনি, কথাও বলতে পারিনি। আর কারণ ও যে আমার কাছে ধারণা ছিল যে ও একটা মেয়ের সাথে কথাবার্তা বলে, আমি যখন ঘুমাতাম ও বলতো যে ও গেমস খেলে খেলে এগুলো বলে হচ্ছে, হ্যাঁ গেমস খেলতো, ও ফ্রেন্ডদের সাথে গেমস খেলতো সোফায় বসে, এবং আমাদের ভাত, আমি বারবার বলতাম যে তোমার পা ব্যথা করে তো তুমি পা টিপে না দিলেও ঘুমাতে পারে না।
তো তুমি আমাদের সাথে ভাত খাও না, ভাত খেয়ে তুমি মশারির ভিতরে ঢুকে মোবাইলে গেমস খেলো না, না করছে কি? আমি পা টিপে দিই, টিপতে থাকি, দিয়ে আমি ঘুমিয়ে যাই, তুমি আমার পাশে গেমস খেলতে থাকো। কিন্তু ওই সেটা করতো না। আমাদের খাওয়া হয়ে যেত, আমরা শুয়ে পড়তাম, তারপরে গিয়ে সে মোবাইলে ওই ডাইনিং টেবিলে বসতো, খাবার খাইতে টাইতো। আমি যখন গভীর ঘুমিয়ে, আমার যখন মাঝরাতে ঘুম ভেঙে যেত, আমি ফিল করতাম সে পাশের রুমে কথা বলছে। এখন আমার কথা হচ্ছে, সে যে কথা বলছে, আমি যদি হুট করে ঘরের ভিতরে ঢুকে গিয়ে যদি বলি তুমি কার সাথে কথা বলছো, আমি কিন্তু তাকে ধরতে পারবো না, পসিবল না ধরা। কারণ সে ফোনটা কেটে দিয়ে বলবে আমি ফ্রেন্ডদের সাথে কথা বলছি। আর সে তো আমাকে মোবাইল দিবে না যে নাও দেখো কার সাথে কথা বলছি, কারণ তার মোবাইল ধরার পারমিশন আমার কখনোই ছিল না। মোবাইল আর মানি ব্যাগ ধরার পারমিশন, তার মোবাইলে যদি কেউ কল করতো সেটা রিসিভ করারও পারমিশন আমার ছিল না। কেন এটা মেনেই নিছেন কেন? দেখেন, আমি 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 মনে করি যে প্রাইভেসি ভালো জিনিস, কিন্তু এটাও ঠিক যে যদি প্রাইভেসিতে বাধ্যতামূলক করা হয় তাহলে সেটা ফিশি, সেটা অনুচিত। এখন সে যেহেতু এটা পছন্দ করছে না, আবার আমি যদি মোবাইলটা ধরতে যাই বা ইয়া করতে যাই, তো সেদিকে সংসারে ঝামেলা হতে শুরু করে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। তো সংসারের ঝামেলা থেকে বেটার না যে যেভাবে যাচ্ছে যাক না, প্রবলেম কোথায়? ওকে, ওকে, এই কথাবার্তা দেখতেছেন এর মধ্যে হ্যাঁ আমি বুঝতে চোখের সামনে পারছি। ছবি, ভিডিও, ফোন কিছু দেখছেন? না, এরকমটা হয়নি। এটা আমার সাথে, ও বাসায় আসছে, আসে এমন হচ্ছে, ও বাসায় আসছে আইসা 11টা, ওর টাইমই ছিল 11টা, 11:30, 10:30 বাসায় ঢোকার পর ও খাওয়া দাওয়া করছে, রাত 12টা 1টা বাজে ও ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে প্রথম আপনি দেখলেন কোথায়, ধরলেন কোথায়, হলো আমি কি? এভাবে আস্তে আস্তে যখন ইয়া হয়, তখন ওই যে বললাম 17 তারিখে ও বের হয়ে গেছে, ও 17, 18, 19, 20, 21, 22, 23, 24 পুরা এক সপ্তাহ ওর কোনো খবর নেই, কোনো রকমের ওর সাথে যোগাযোগ নাই। ওর সিম বন্ধ, ওর 2টা সিম ছিল, সব বন্ধ। ওর ফ্যামিলিকে তখন আমি ফোন করতে বাধ্য হই। আমাদের বিয়ে এর মধ্যে ওর ফ্যামিলির সাথে কিন্তু আমার কোনো রকমের কন্ট্যাক্ট ছিল না। আমি ওর ফ্যামিলিকে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে হচ্ছে আমি ওর বোনকে ফোন দিয়ে আমি এমনভাবে বলি যে আপনারা কি আপনার ভাইকে আবার বিয়ে দিতে যাচ্ছেন? তাহলে কিন্তু ভালো হবে না, জানেনই তো যে আমার 2টা বাচ্চা আছে। তখন তার বোন আমাকে বলে 1 মিনিট, তুমি এগুলা কি বলছো? ওকে আমরা বিয়ে দিতে যাবো কেন? ওর যে সংসার, সেই সংসারটাই তো আমরা সামলাচ্ছি। আপনি কেন সামলাবেন? ও ও কি ইনকাম করে? তুমি, ও যে ইনকাম করে সেই টাকা দিয়ে কি তোমাদের সংসার চলা সম্ভব? যেভাবে আছো থাকছো, কি ইনকাম করছে? তখন আমি জানতে পারি যে আমার যে সংসার থেকে যে কিছু টাকা পয়সা আসছে সেটা হচ্ছিল গিয়ে ও মাসে, আমার মাসে যে ঘর ভাড়াটা হচ্ছে তারা দিচ্ছে, তাদের দিক থেকে সে ও আসছে। মাই গড, আর এবং চাকরি সে বাকরি? টুকটাক যেটা ইনকাম করছে সেটা বাজারের খরচা চলছে, যার কারণে বাজারেও একটু ঘাটতি হয়ে যাচ্ছে আমাদের, এই আর কি। তার মানে এই কমপ্লিট ডে যেটা বলতেছে অফিস করতেছি, ইয়ে করতেছি, সে নাই? না, রেডিও কার্নিভাল, ও মাই দেন আমি গড। রেডিও কার্নিভাল বলে ফেসবুকে, ইউটিউবে, গুগলে সার্চ দিই, কিন্তু রেডিও কার্নিভাল বলতে যে পেজ বা ভিডিও এডিটর যে ইয়াগুলা মাধ্যমগুলো আমি কোথাও খুঁজে পাই না। তাকে আর খুঁজে পান নাই? মানে ওই জিনিসটাই আমি খুঁজে পাই না যে সে জব করে বা কিছু স্টুডিও, যেটা আমি এগুলো কোনো কিছু পাই এইটা না। একটা প্রতিষ্ঠান আছে, স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, কিন্তু মানে ওইখানে যে চাকরি করে সেটা আর আপনি খুঁজে পান নাই না, তারা? আমি এই সম্পর্কে কোনো কিছুই ওকে, জানি ওকে। না। দেন আমি জানতে পারি, ও তখন তার বোন আমাকে এটা বলে। আমি বলছি যে 1 সপ্তাহ যাবত নাই, এই 4-5 দিন যাবত জোর কোনো খোঁজ খবর নাই, আপনি কি সেটা জানেন? আপনাদের বাসায়? আমাদের বাসায় নেই। আমি তো জানিও আপনাদের বাসায় নাও, আমাদের বাসায় নেই। কেন, কি স্যার? ঠিক আছে, আমি বাইরে আছি, আমি বাইরে থেকে বাসায় যাব, দেন হচ্ছে আমি তোমাকে ফোন দিচ্ছি। তারপর তার সাথে আমার কথাবার্তা হয়। আমি ওই দিনে ওই যে প্রথম ঝামেলার পর থেকে তার সাথে, এত বছর পর তার সাথে আমার কথাবার্তা হয়। তা অনেক কিছু জানি যে সেও জানে যে আমার ফ্যামিলি কীভাবে চলছে। তারপরে আমি জানি, আমি তার কাছ থেকে এটা জানি যে তারা জানে, মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা জানে যে সে উত্তরা ব্যাংকে জব করে। ঠিক আছে, সবার কাছে মিথ্যা বলছে? হ্যাঁ, সে উত্তরা ব্যাংকে জব করে এবং সেই জবের জন্য ওই ব্যাংকে কিছু টাকা পয়সা জমা দিতে হবে। সেই জন্য কিছুদিন আগে 1 লাখ টাকা তাদের কাছ থেকে মাসুদ নিয়েছে, তারা সেটা দিয়েছে। এবং সেই ব্যাংকের যে ওই আইডি কার্ড একটা থাকে, সেই আইডি কার্ডও নাকি তারা দেখেছে। এবং ও লেখাপড়া করছে। হ্যাঁ, তো আমি বললাম ও যে লেখাপড়া করছে তার খরচাটা তারা দিচ্ছে। মাসুদ লেখাপড়া করছে, কিসে লেখাপড়া করছে? হ্যাঁ, ও তো
মানে গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা মাস্টার্স পড়ছে এরকমের, আমার ফ্যামিলি সব জানে যে ও উত্তরা ব্যাংকে জব করে। তাই আমি বললাম ওই মাই গড, বাড়িতে পড়ালেখার কথা মিথ্যা কথা বলছে, হ্যাঁ চাকরির তারপর কথা আমি মিথ্যা কথা, বললাম মাই গড, যে কি কাণ্ড। দেন আমি ওনাকে রাহেলাকে বললাম যে আপনি যদি এটা জানেন, হ্যাঁ আপনি কখনো ওকে বই নিয়ে পড়তে দেখছেন? আমার ঘরে তো কোনো ওর পড়ালেখার বই নেই। তো উনি বলে যে এইসব বইপত্র কেনার জন্য টাকা পয়সা নিচ্ছে, কিন্তু ও হচ্ছে হলো গিয়ে মানে তোমার কাছে আছে কিনা জানি না, ওর এসব বইপত্র আমাদের দেখায় নাই, অনলাইনে ও করে নেয়, ফ্রেন্ডদের মাধ্যমে কালেক্ট করে নিয়ে ওইভাবে পড়ে নেয়। কিন্তু এভাবে কোনো সময় মাস্টার্স কমপ্লিট মানে গ্রাজুয়েশন কমপ্লিট করা যায়, স্টাডি কমপ্লিট করা যায়? আপনাদের তো খুব ভালো মতো বোকা বানাইছে। আর আপনারা টাকা পয়সা নিচে দিচ্ছেন, আপনারা কি কখনো আমাকে জানাইছেন, যোগাযোগ করছেন আমার সাথে? তার একটা কথা হচ্ছে তুমি আমাদের সাথে যোগাযোগ করো না কেন? তোমরা তো আমরা ছেলের বউ হিসেবে মেনে নিছি, মেনে না নিলে কি তোমরা আমাকে আমি ইয়া করি নাকি, আমরা টাকা পয়সা দিই নাকি? ওকে ফাইন। তখন হচ্ছে তার সাথে এবং আমার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়, ঠিক আছে? এবং সে এবং আমি দুজন মিলে সিদ্ধান্ত নেই, যেহেতু আমরা হচ্ছে গিয়ে যদি ও 2-1 দিনের মধ্যে ফিরে না আসে পুলিশে কেস আমরা পুলিশে জিডি করব। এখন সে করলে করবেন, যদি না করে তাহলে আমরা আমার দিক থেকে করব। তো সে আমাকে বললো দেখো আমরাও করব, যদি হতে পারে। এর মধ্যে হচ্ছে আমাদের যেটা সন্দেহ হচ্ছে, সে আমাকে এটা বলেছে যে ও বিয়ের সিদ্ধান্ত ও যাবে না, তুমি এটা শিওর থাকো, ওর সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই। আমি যখন বললাম যে ওর সাথে একটা মেয়ের সম্পর্ক আছে, তখন আমাকে সে বলে প্রুফ কি? কারণ আমার কাছে কোনো প্রুফ নেই। আমি সোজা বলে দিয়েছি আমার কাছে প্রুফ নেই, কিন্তু আমার হাজব্যান্ড যে চেঞ্জ হচ্ছে, তার যে সম্পর্ক আছে আমি সেটা জানি। সে বিভিন্ন মেয়ের সাথে বিভিন্ন সময় মেসেঞ্জারে, আমি নিজেই ওই মেয়েদেরকে জানাইছি এরকমটা হয়েছে। তারপরে বললো যে ঠিক আছে, এইটা নিয়ে তুমি বাড়াবাড়ি করো না, ও বিয়ে করার মতো সাহস পাবে না, কারণ আমরা ওর সেই ক্ষমতা নাই যে 2টা ফ্যামিলি একসাথে সামলাবে, আর আমরা কখন এটা মানবো না। হ্যাঁ, তো বাচ্চাদের কথা ভেবে আমরা তোমাদেরকে মেনে নিয়েছি, তোমাকেও ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি, কিন্তু আমাদের যখন সময় হবে আমরা তখন তোমাকে উঠায় নিব, পরিচয় করিয়ে দিব সবার সাথে, শেষ। একটা ভরসার একটা দিকে পেলাম যে না ঠিক আছে, এখন তাকে আমি ভরসা করতে শুরু করে দিই, রাহেলাকে আমি ভরসা করতে শুরু করে দিই, এবং আমি জিডিটাও করি না তার কথা মতো, 2 দিন অপেক্ষা করতে বলে, করি। শুক্রবার দিন এক শুক্রবার বের হয়ে গেছে, পরের শুক্রবার মানে 23 তারিখ সে হচ্ছে তাদের বাসায় যায় শনি একটাতে গেলে সে হচ্ছে তার ফ্যামিলির সাথে যে আমার এর মধ্যে কথা হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে বা তার মানে এই বিষয়টা সে কোনোভাবেই জানে না, জানতে তাকে জানতে দেওয়া হয়নি। তার বোনই বলেছে যে ওকে কোনো সময় বুঝতে দিবে না, যদি কথা হয় বুঝতে দিবে না। তো সে যাবার বলে যে তার ফ্যামিলির লোকেরা বলে যে আমরা নাতি দেখতে যাব, আর পুতুলের সাথে আমাদের কথাবার্তা আছে, কোথায় থাকিস না থাকিস কখনো নিয়ে যাস না, যাব দেখতে যাব তোর পরিবার। ও সেদিন তখন হচ্ছে এমন তখন হচ্ছে ও যখন ওই বাসার ভিতরে ঢুকে, তখন আমি তো যেহেতু টেনশনে আছি, আমাকে হচ্ছে আমি তখন হচ্ছে নামাজে দাঁড়িয়েছি, তখন হচ্ছে সে আমাকে সাথে সাথে আমার রাহেলা আমাকে ফোন করে বলে যে তুমি টেনশন করো না, মাসুদ কিন্তু আমাদের বাসায় আসছে, নিশ্চিন্তে থাকো, ও সেফ আছে, সেফ আছে। ওকে ফাইন, তাহলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বাচ্চারাও এমন হয়েছে যে বাচ্চারা সালাতুল হাজতের নামাজ পড়ছে, ফজরের নামাজটাও পড়ছে তার বাবার জন্য, 4 বছরের বাচ্চা। যাই হোক, বাচ্চাকে ফিরে ওরা যখন শুনছে যে তার বাবা সেফ আছে, আসছে, তার মানে বাসায় আসবে, খুব খুশি, আমরা খুব খুশি। কিন্তু সেদিন তারা খুব জোর করেছে যে আজকেই আমাদেরকে নিয়ে যাবি, চল এখনই তোর সাথে যাব। কিন্তু ও সেদিন নিয়ে আসে না, ও বাসা থেকে বের হয়ে আসে আমাকে ফোন দিয়ে বলে তুমি কি, ওর একটা ফ্রেন্ডের নাম বলে যাকে আমি ফোন করেছিলাম, তো বলে তুমি কি তাকে ফোন করেছিলে? বলি না, আমার তো ওই দিকের কারোর সাথে আমার কোনো কথা হয়নি, কোনো যোগাযোগ নেই। বলে কি তাইলে এখন হচ্ছে আমার বিয়ে, তারা সবাই বলছে আমি নাকি বিয়ে করেছি, এরকম একটা গুজব ছড়াচ্ছে আমি বিয়ে করেছি, কিছু একটা তো হয়েছে, না হলে তারাও কেন, এখন তোমার শ্বশুরবাড়ির লোকের এত বছর কোনো খবর ছিল না, নাতির জন্য যোগাযোগ করার কোনো মায়া ছিল না, টান ছিল না, এখন তারা অধীর আগ্রহ যে তারা নাতি দেখতে যাবে তোমার সাথে। তারপরে আসে তারা 24 তারিখ, সে আর ওই দিন আর 23 তারিখ নভেম্বরের 23 তারিখে আমার হাজব্যান্ড আর আমার বাসায় আসে না আসার পরে সে হচ্ছে 24 তারিখ সকালবেলা আমার বাসায় আসে।
এর মধ্যে যখন রাতে কথাবার্তা হয়, রাতে আমি জানতে পারি যখন হচ্ছে হলো গিয়ে রাহেলার সাথে যখন আমি কথা বলি, তখন তার মাধ্যমে আমি জানতে পারি ও হাতে মেহেদি দেয়া ছিল। তার বোনই বলে যে হাতে মেহেদি দেয়া। তারা নাকি আবার দুষ্টামি করছিল যে কি এতদিন গোপন ছিলে, বিয়ে শাদী করছো নাকি। তো এটা নিয়ে পর বললাম তুমি এটা নিয়ে ইয়া করো না, ওর হাতে আমরা মেহেদি দেখেছি। আমার বুকটা তখনই মানে আমি একটা চিৎকারই দিয়েছি যে আপু কি বলছেন এগুলো। বলে তুমি চিন্তা করো না, আমরা তো আছি। খুবই ভরসা, মানে এমনভাবে আমাকে ভরসা দিয়েছে আর আমি এমনভাবে তাদের বিশ্বাস করে ফেলেছি। করারই বাকি আছে। হ্যাঁ, ফুল সাপোর্ট ছিল আমার দিকে, তাদের থেকে ফুল সাপোর্টে ছিলাম আমি। এই বিয়ের ঘটনাটা কবে জানলেন আপনি? হ্যাঁ, ওই যে 24 তারিখ আসছে, যে 24 তারিখ আমার সকালবেলাও আসছে। আমি ওর হাতে যে আমি তো আগে জানছি যে ওর হাতে মেহেদি দেয়া, কিন্তু আমি এই বিষয়টা ইগনোর করে গিয়েছি, পুরোপুরি ইগনোর করেছি। ও আসছে, কথা বলছি, কোথায় ছিলে, কেমন ছিলা, ও খুব মানে ইয়া করছে, টেনশন করো না, অফিসের কাজে ঝামেলা ছিল, এটা ছিল খুব, এই জন্য এরকম ছিলাম, বাহিরে ছিলাম। আচ্ছা ঠিক আছে। গোসল করতে যখন ঢুকে তখন আমি ওর ব্যাগটা চেক করি। ও যে সাইড ব্যাগটা নিয়ে যেত, ওই ব্যাগটা আমি চেক করি, কিন্তু আমি কোনো কিছু পাই না। আবার ব্যাগটা রেখে দিই। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ কয়েক সেকেন্ডের মধ্যে আমার মাথায় আসে যে ওর যে ড্রাইভিং লাইসেন্স, যে কিছু যদি হাইড করার থাকে এমনভাবে হাইড করবে যেটা কেউ খুঁজে না পায়। আমি আবার ব্যাগটা বের করি, বের করার সাথে সাথে ড্রাইভিং লাইসেন্সটা চেক করি, পুরাটা বের করি ফেলে, একটা ব্যাগের ইয়ার মধ্যে ছিল। যখন আমি লাইসেন্সটা বের করি তখন লাইসেন্সের ভাঁজের মধ্যে মেয়েটার ছবি, কাবিননামার ছবি, শ্যামলী কাজী অফিসের কার্ড। মেয়েটার ছবিটা দেখে আমার হাত পা তখন কাঁপতে শুরু করেছে, বিশ্বাস হচ্ছিল না। কাগজগুলো আমি ভাবতেছিলাম রেখে দিব কি দিব না, তখন কাগজগুলো আমি ওই যে বের করে ফেলি, বের করে প্রথম অবস্থায় আমি রেখে দিই। হ্যাঁ, প্রথম অবস্থায় যেভাবে ছিল সেভাবেই রেখে দিই। এখন কথা তারপরে যখন আমার ও ওয়াশরুম থেকে বের হওয়ার টাইম হয়ে গেছে, আমি ওগুলো গুছিয়ে রেখে দিছি। তখন হচ্ছিল গিয়ে ও হচ্ছে গেছে, নিচে গেছে, আমার শ্বশুর ফোন দিচ্ছে যে তার কাছাকাছি এসে পড়ছে, কোন বাসা তারা চিনতে পারছে না। ও নিচে গিয়ে তাদের আনতে চায় যে তারা চলে আসছে, তাহলে নিয়ে আসি আমি। তখন আমার মাথায় আসলো যে কাগজগুলো আমি ওখান থেকে সরায় ফেলি। ও যখন যায় আমি আবার কাগজগুলো বের করে অন্য একটা জায়গাতে আমি রেখে দিই আমার কাছে। এবং আমি সাথে সাথে ওর নিচে নামার সাথে সাথে আমি আপুকে ফোন করে বলি যে আপু সত্যি বিয়ে করেছে। এর মাঝখানে যেটা হয়, আমি তো দেখেছি ও যখন গোসল করে বের হয় তখন আমি ওর হাত ধরি, এভাবে শিওর হয়ে গিয়েছে যে ও বিয়ে করেছে। তখন ওর হাতটা আমি ধরে এভাবে দেখছি, তোমার হাতে মেহেদি কেন? বলতেছে একজন কলিগের বিয়ে হয়েছে। আমি বললাম তুমি অফিসের ঝামেলায় পড়েছিলে, এখানে আবার বিয়ে, কলিগরা মেহেদি দিয়ে দিয়েছে, লাভ মাসুদ, তারপর হচ্ছে বৃষ্টি লেখা, এখানে তো বৃষ্টি লেখা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তখন হচ্ছে ও বলছে তুমি কি পাগল হয়ে গেছো বাচ্চাদের সামনে? আমি যে পাগলামিগুলো করছি আমার বাচ্চারা দেখছে যে মা কি করছে। ওর হাতের মেহেদিটা উঠানোর জন্য আমি মানে যে ভীমবার সাবানের যে থালা বাসন মাজার যে যে স্টিলের যে ইয়াগুলো থাকে মাজনি, সেটা দিয়ে আমি ওর হাত ঘষতে শুরু করে ওর হাতে চামড়া উঠে যায়, লাল হয়ে যায়, মেহেদির কালার তার ওঠে না। তখন হচ্ছে ও বলছে দেখো তুমি পাগলামি করো না প্লিজ। ও আমাকে জড়ায় ধরে শক্ত করে বলে আমি বিয়ে করিনি, আমার বাচ্চা আছে 2টা, আমি কি ধরনের ভুল করতে পারি? কি বলো এবং তুমি? তখনও জানতেছেন আপু যে ও মিথ্যা বলতেছে? না, ওকে। ততক্ষণে আমি জেনে গেছি, আমি কাগজ তো পেয়ে গিয়েছি। এবং সে যে মিথ্যা বলতেছে সেটা তো বুঝতেছেন। হ্যাঁ, আমি তো শিওর যে সে বিয়ে করেছে। আর আপনারা কন্টিনিউ মিথ্যা বলতেছে তারপর? হ্যাঁ, তখন ওই আবার আমাকে হাসতেছে আর বলতেছে পাগল Oh my এরকম God! করো না, আমার হাত জ্বলছে, তুমি একটা কাজ সাধের করো। পুরুষটা যদি অন্য একটা মেয়ের জামাই হয়, হাউ ইট ফিলস অ্যাকচুয়ালি? তখন হচ্ছে যার জন্য আপনি সব করলেন, সব ও স্যাক্রিফাইস করলেন, ও আপনার তখন আমাকে কেমন বলছে লাগছিল? যে ভিনেগার দাও, ভিনেগার আছে দেখো, আমাকে বুদ্ধি দিচ্ছে যে ভিনেগার দাও, ভিনেগার দিয়ে আস্তে আস্তে ঢলো, দেখো উঠে কিনা, কিন্তু তুমি এভাবে ঢলো না, আমার হাত জ্বলছে। আপনার মাথার কাজ করতেছে না তো? না না না, আমি তখন ওকে ওয়াশরুমে নিয়ে ঢুকাই, সাবান দিয়ে ডলতে থাকি অনেক
একদম কল ছেড়ে, কিন্তু উঠে না। মানে পাগল হয়ে গেছে। হ্যাঁ, ভিনেগার নিয়ে পুরা ভিনেগারের বোতলটা আমি ওর হাতের মধ্যে ডলে তারপরে এরকম ডলতে থাকি কল ছেড়ে। পরে বলতেছে পুতুল প্লিজ এরকম। ও আমাকে খুব শান্তভাবে বোঝাচ্ছে এসব করো না, বাচ্চাদের সামনে আমাকে এতটা ছোট করো না, আমি লজ্জিত বোধ করছি। ও এভাবেই বলছে, আমি লজ্জা পাচ্ছি। ছি, দেখো মেয়েটা কিভাবে তাকায় আছে, কি করতেছো তুমি এসব পাগলামি? তোমার শ্বশুর ফোন দিচ্ছে, আমি তাদেরকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও নিয়ে আসো। ঠিক আছে, ও আমাকে শান্ত করে রেখে, শান্ত হও, আমি এসব কিচ্ছু করি নাই, আমি বিয়ে করিনি। এসব কোথা থেকে কি উঠলো আমি জানি না। আমি ওই বাসায় কালকে গেছি, তারা বলছে আমি বিয়ে করেছি, তুমি বলছো আমি বিয়ে, এসব আমি কিচ্ছু করিনি, মিথ্যা। হ্যাঁ, কিন্তু আমি তো এগুলো খুঁজে বের করবো যে কেন এসব হচ্ছে আমার সাথে, মিথ্যা উল্টো বদনাম কম আমাকে হয়েছে। কেন দেওয়া হচ্ছে। কিন্তু ও তো আর জানে না যে আমি, সব জানি। হ্যাঁ সব জানে। তারপর ও নিচে নামার পর আমি ফোন দিই, ফোন দেওয়ার পরে হচ্ছে আমি বলি যে আপনার ভাই যে বিয়ে করেছে তার প্রুফ আমার কাছে আছে। তখন সে জিজ্ঞাসা করে কি প্রুফ? কাজী অফিসের কার্ড আছে, মেয়ের ছবি আছে আমার কাছে, আমি আমার কাছে রেখে দিয়েছি, কিন্তু আপনারা ধরতে হবে আপনার ভাইকে। যে হ্যাঁ তুমি টেনশন করো না, ফুল সাপোর্টে ছিলাম আমি তাদের। এর আসার পর আসা যখন তারা আসে, কথাবার্তা হয় খুব ভালো মতো, হ্যাঁ ইয়া হয়, আমি তাদেরকে সালাম করি। হ্যাঁ, প্রথম যাই হোক সব কিছুই ঠিক আছে। এখন কথায় 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 আমার শাশুড়ি জিজ্ঞাসা করে যে আমরা যে এত বছর মানে ঘর ভাড়াটা আমরা দিছি, তুমি জানো সংসারটা কিভাবে চলছে, বাজার সদাও ঠিক মতো করে কিনা, ওদের ঠিক মতো খাওয়ায়নি, মেয়ে এরকমের সুখ না কেন, কিরে তুই কি বাজার করে খাওয়াস না, ফল টল আনস না, আমাকে জিজ্ঞাসা করে। আমি বলছি আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন, বাজার যেমন হয় আমাদের চলে যায়, আমাদের সংসার চলে যাচ্ছে। তো এরকম অনেক ঘন্টা তারা আসছে হচ্ছে 11টার দিকে আমার বাসায়। তারা যায় হচ্ছে হলো গিয়ে আসরের নামাজের পরে। আর আসরের এটা ওঠে কখন? হুম বিয়ের কথা ওঠে কখন? বিয়ের কথা তখন ওঠে এই এই সব কিছুর মধ্যেই আমার মাও আসে। আমার মাকে আমি এখানে থাকতে দিই না, কারণ জানি বিয়ের বিষয়টা যাতে আমার ফ্যামিলির লোকেরা না জানে, আমি তাই তাদেরকে এসবের মধ্যে কোনো রকম ইনভলভ করি না। তারা যে আসবে সেটা আমি তাদেরকে জানিয়েছি যে তারা খুশি মনে আসছে বাচ্চাদের দেখতে, তারা আমার ফ্যামিলি এটা জানে, কিন্তু আমি তাদের কাছে সব কিছু গোপন করে গেছি। তারপরে হচ্ছে হলো গিয়ে সে আসার পর, এই কথাটা ওঠে কখন বিয়ের কথা? হ্যাঁ এই কথাটা উঠে তখনই যখন জিজ্ঞাসা করা হয় ওকে যে তুই যে আমাদের কাছ থেকে টাকা নিয়েছিস, এই যে ভর্তি হয়েছিস, লেখাপড়া করছিস, এই সেই এগুলা টাকা নিছিস, দিনের পর দিন এই ব্যবসা করিস ওই ব্যবসা করিস, তুই উত্তরা ব্যাংকে চাকরি করিস, তখন সে আস্তে আস্তে সবটা বলে যে না আমি চাকরি করি না, তারপরে লেখাপড়া করি নাই আমি। ও কি করতো, ওর একটা শখ ছিল হুন্ডা, 2 মাস 3 মাস পর হুন্ডারটা কিন্তু আবার বিক্রি করতো। বাসায় আপনার হুন্ডা ছিল? হ্যাঁ হ্যাঁ, ওর হুন্ডা কতগুলো ছিল ঠিক নেই, তা R15 ছিল, তারপরে রানার্স, মানে যেগুলো এরকম হয়, ওর খুব হুন্ডা শখ ছিল। আর হুন্ডা নিয়ে নিয়ে ওর ট্যুর দিত, অনেক ট্যুর দিয়েছে। তো ওর ফ্যামিলিকে, ওর ফ্যামিলি যখন ওকে জিজ্ঞাসা করছে যে এরকম তুই যে এরকম 2 দিন পর পর হুন্ডা কিনাস, ওর ফ্যামিলিকে যেটা বলেছে যে ও হুন্ডার ব্যবসা করে, কম দামে কিনে এবং সেল করে, এরকম এই আর কি। তারা এটা জানে, তাই তারা এই বিষয় নিয়ে মাথা ঘামায়। পরে জানা গেল যে যে টাকাটা নিয়েছে সে হচ্ছে পুরোটাই ক্লাবে, এই যে যে সে ভাগে ভাগে টাকা নিয়ে নিয়ে সে কি করতো, ক্লাবে জুয়া খেলতো। তখন হচ্ছে আমার হচ্ছে আমি তাকে আমি বলি, ওইখানে বসা অবস্থায় আমি বলি যে আপনার ভাইকে জিজ্ঞাসা করেন সে কি ক্লাবে জুয়া খেলে কিনা, এত টাকা সে কোথায় গেছে, ঘরে তো আসেনি। তখন হচ্ছে গিয়ে সে যখন এইগুলো, তখন আমরা তার জুয়া খেলার বিষয়টা যখন আমরা জানতে পারি, সে নিজের মুখে এটা স্বীকার করে সে ক্লাবে। তখন তার বোন তাকে প্রশ্ন করে যে হ্যাঁ তুই যদি জুয়া খেলে একদিক থেকে ধরেন জুয়া খেলে যেমন লস হয় তেমন লাভ হয়, তাহলে সেই টাকা কই, তাহলে তোর কাছে টাকা আছে। তখন আমি বিয়ের বিষয়টা আমি বলি যে সে বিয়ে করেছে কিনা জিজ্ঞাসা করেন, তখন বলে যে না বিয়ে শাদী করেনি, এগুলো না, সে বিয়ে করেনি। তো আমি সে তারা বলে যে না তুই যে বিয়ে করছো সেটা প্রমাণ আছে। তখন হচ্ছে আমি কাগজগুলো দেখাই, বলে যে কাগজ দেখানোর জন্য আমি কাগজ দেখাই। কাগজটা যখন দেখাই তখন সে একেবারে চুপচাপ হয়ে বসে থাকে, কোনো কথা নাই, কোনো কিচ্ছু নেই। তখন তাকে এরকম অনেকটা কথাবার্তার মধ্যে তার মেয়ের নাম্বার নেওয়া হয় জোর করে তার কাছে, সে মেয়ের নাম্বার দিতে চায় না, কোথায় থাকে না থাকে। ওই কাজী অফিসের নাম্বারে ফোন করা হয়, তার বাবা আমার সামনে ফোন করে এবং মেয়ের পরে বলে মেয়ের তো ইয়া ছিল, মেয়ের মা ছিল, একা একা বিয়ে হয় কীভাবে, মেয়ের মা ছিল, বোন ছিল, ছেলের ছিল, তারা নিজেদের, আচ্ছা ঠিক আছে গেছে।
তারপর হচ্ছে মেয়ের নাম্বার নিয়ে মেয়েকে ফোন করার পর হচ্ছে লেগে আমার ননাস রাহেলা উনি কথা বলেন, হ্যাঁ উনি কথা বলেন, উনি জানান যে তুমি কি জানো কি না আরেকটা বিয়ে আছে। একটা ওর বিয়ে আছে, বউ বাচ্চা আছে 2টা। তখন ওই মেয়ে কান্নাকাটি শুরু করে, আমি এসব কিচ্ছু জানি না, আপনারা মিথ্যে বলছেন, কারণ আপনারা মাসুদকে আটকায় রাখছেন। মাসুদ কোথায়? মাসুদের সাথে আমি কথা বলবো। আমরা কেন মাসুদকে আটকায় রাখবো? আপনারা তো ওর আপন বাবা মা না। আপন বাবা মা না কমপ্লিট মিথ্যা কথা হ্যাঁ, বলছে। ওই মেয়েকে সে জানিয়েছে যে সে হচ্ছে 50,000 টাকা স্যালারি তার, তার রায়েরবাগে তার নামে একটা ফ্ল্যাট আছে, তার হচ্ছে বাবা মা, সে এখন যে বাবা মার কাছে আছে তাদের পালিত ওরে বাবা মা, মিথ্যাবাদী। হ্যাঁ পালিত বাবা মা। তো একটা মেয়ে ঠিক আছে 50,000 টাকা বেতন পায়, তারপরে ভালো ফ্ল্যাট আছে, স্বাভাবিক বিয়ে করতে চাইবে, সে ছি। বিয়ে করেছে। তারপরে আমি ওই মেয়েকে বলি যে আপু আপনি তো মুভ অন করতে পারবেন, আপনার লাইফে কিচ্ছু হয়নি, 4 দিন আছে, কিন্তু আমার পক্ষে তো পসিবল না, আমার 2টা বাচ্চা আছে, অনাথ হয়ে যাবে আমার বাচ্চা 2টা। অনেক কান্নাকাটি করে, তখন সে মেয়েও কান্নাকাটি করে, আমার লাইফ তো শেষ, আমরা দুজনেই ভিকটিম, কিছু করার নেই। যাই হোক, এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ হয়। আমার শ্বশুর তখন আমাকে, আমি বিশ্বাস তাদেরকে এই জন্য করি, উনি তখন বলে যে তুমি যদি প্রথম সংসার রাখো, বউ বাচ্চা নিয়ে থাকো, নাকি দ্বিতীয় বউ নিয়ে যে থাকো, তাহলে হচ্ছে আমাদের সাথে তুমি পাবা না, কোনো সাপোর্ট পাবা না। আর যদি প্রথম সংসারে থাকো তাহলে সাপোর্ট করছি, বাচ্চা 2টার কথা ভেবে আমরা, শুধু বাচ্চা 2টার কথা ভেবে আমরা সাপোর্ট করব তোমাকে। এন্ড অফ দ্য ডেতে থাক না, ছেলের পক্ষে মা বাবা চলে যাবে, এটাই নিয়ম। হ্যাঁ তাই হয়েছে না? সেটাই হয়ে গেছে। এটাই হবে, এটাই হবে। আপনাকে ডিভোর্স দিল কবে? আমাকে ডিভোর্স দিয়েছে ওই মেয়ের ডিভোর্স কনফার্ম হওয়ার 1 মাস পরে। আমাকে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে সে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে। ওই মেয়েকে? হ্যাঁ ওই ওই মেয়েকে মেয়েকে দিছে ডিভোর্স? ডিভোর্স আমাকে একটা পেপার দেখানো হয়েছে ডিভোর্সের, ঠিক আছে, আমি দেখেছি পেপার, আমাকে বলা হয়েছে যে হ্যাঁ মেয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। এখানে আমার কাছে যেহেতু তাদের মামলা চালাতে হবে, আমার সংসারে কিছু খরচা তারা বহন করে, এদিক থেকে আমার বাবাকে, এখন তাদের কথা হচ্ছে আমার বাবাকেও বহন করতে হবে, 2 ফ্যামিলি মিলে আমার সংসারটা দিবে, যেহেতু আমরা সবাই জানি এখন তার কোনো ইনকাম নেই, শেষ। আর তাকে পুরো গার্ডের মধ্যে রাখা হচ্ছিল, সেও কখন অফিসে যাচ্ছে। এন্ড অফ দ্য টাইম কি তাইলে এখন আপনার হাজবেন্ড আপনার ওই সেকেন্ড বউয়ের কাছে? না, ওকে ছেড়ে দিছে? সেকেন্ড আমি হচ্ছে যখন রিসেন্টলি তার সেকেন্ড ওয়াইফের সাথে, আমি জানি যে, আমি এতদিন জানতাম যে ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ তাদের ডিভোর্স কনফার্ম, কিন্তু কিছুদিন আগে আমি জানতে পারি যে ওই দ্বিতীয় বউ বলে যে সে কোনো ডিভোর্স লেটার পায় নাই, সে কোনো কাগজ সাইন করেই নি। তারপর? কিন্তু আমাকে একটা ডিভোর্স লেটারের মানে কাগজ, আমি নোটিশ তাহলে দেখানো হয়েছে। মানে এখন কি ওর সাথেও নাই? না ওর সাথেও নেই, 1 বছর হয়ে গেছে, ওর সাথেও নেই। ওরা কি আর সেপারেটেড না ডিভোর্সে? আমি সেটা শিওর বলতে পারছি না, আপনাকে যেহেতু divorce আমাকে হয়ে গেছে। বলা হয়েছে আমার তো হাজবেন্ডের, আপনাকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ আমাকে ডিভোর্স দিয়েছে, আমাকে ডিভোর্স দিয়েছে, সম্পূর্ণ প্রতারিত হয়েছে আমি। এখানেই হচ্ছে মেন কথাটা, যে আমাকে যখন বলা হয়েছে যান, আমাকে একটা পেপারে দেখানো হয়েছে, আমি পেপারটা দেখাতে পারবো, আমার কাছে সবকিছু আছে, আমি দেখাচ্ছি। মানে বলছে যে এই কাগজে সাইন করো? হ্যাঁ আমি সব কাগজ আমার কাছে আছে, এই যে এটা এটা হচ্ছে আমারটা। সেখানে আমাকে ডিভোর্স পেপার দেখানো হয়েছে পরে আমি সেখানে, ঠিক আছে, তার বাবার সাইন ছিল, আব্দুর রব তার বাবার সাইন ছিল। তারপরে হচ্ছিল গিয়ে আমি সেটা, তার বাবার যেহেতু সাইন, আপনাকে কাগজে সাইন করালো কি কথা বলে? না আমাকে কোনো কাগজে সাইন করা, তাহলে আপনাকে ডিভোর্স দিল কেমন করে? আমাকে ডিভোর্স দিয়েছে। এর মধ্যে আমি যে বললাম যে 2টা ফ্যামিলি মিলে টাকা পয়সা তো দিতে হবে, তো আমার ফ্যামিলি থেকে 1 লাখ টাকা তাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারা পারবে না, 2টা ফ্যামিলি যদি আমাদের ফ্যামিলি থেকে সাপোর্ট না আসে তারা কিছু করবে না। তো আমার কথা হচ্ছে যত যাই কিছু হয়ে যাক, আমার সংসার দরকার, আমার বাচ্চা আছে। আমি ভাইয়ার হাতে পায়ে ধরে, বাবার হাতে পায়ে ধরে আমি 1 লাখ টাকা ঋণ করে তাদেরকে দেওয়া হয়েছে, যেহেতু মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেবে, তাহলে তার কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই সংসারে। আর এর মধ্যে যেহেতু আমি টাকাও তাকে দিয়ে দিয়েছি তাদেরকে, সেহেতু আর টাকা যে দিয়েছি বা তাদের সাথে, আপনাকে ডিভোর্স দিল কেমন? আমাকে ডিভোর্স দিয়েছে সবকিছু, আমার এই সব কিছুর মধ্যে আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল। যখন ঠিক ছিল
মে 2024 সালের মে মাসের 1 তারিখে, হ্যাঁ মে মাসের 1 তারিখে হচ্ছে সে আমাকে এটা বলে সে তার কাজিনদের বিয়েতে যাবে। তো কাজিনদের বিয়েতে যাবে, বেশ ভালো কথা, কাজিনদের বিয়েতে যাবে, ফুল ফ্যামিলি সবাই যাচ্ছে। যেহেতু যাচ্ছে, এখন আমার কথা হচ্ছে আমি তখন রাতের বেলা আমি কাপড় আয়রন করে রেখেছি, সকালে আমি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি সব কিছু, সে ভালো মতো যাচ্ছে। তাদের বিরুদ্ধে যত রকমের প্রুফ ছিল সব আমার মোবাইলের ভিতরে ছিল, ঠিক আছে। এবং সে যে টাকাটা নিয়েছে তার যে ভিডিও তো করা পসিবল না, ছবি তোলাও পসিবল না, তো অডিওটা রেকর্ডিং ছিল, সেই রেকর্ডিংটা, হ্যাঁ সেই রেকর্ডিংটা হচ্ছে মোবাইলের ভিতরে ছিল। আমার এটা ভুল হয়েছে যে আমি সেটা অন্য কারো কাছে হ্যান্ড ওভার করিনি, ওই প্রুফগুলো আমার মোবাইলেই রেখে দিয়েছি। সে হচ্ছে মে মাসের 1 তারিখে যাওয়ার সময় হচ্ছে আমাকে মারধর করে, কোনো কথা নাই, ভালো সব কিছুই। সে হচ্ছে ওই তার যে কিছু কাগজপত্র ছিল, সে কাগজপত্রগুলো সে ব্যাগের ভিতরে ঢুকাচ্ছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে কাগজগুলো যাচ্ছ বিয়ে বাড়িতে, কাগজ দিয়ে কী করবো, তোমার এইসব কাগজপত্র নেওয়ার কি দরকার? তখন সে বলে যে লাগবে আমার। তো এই এক কথা, কেন লাগবে, কেন নিচ্ছ, এই সেই বলাতে সে চড়থাপ্পড় শুরু করে দেয়, দিয়ে হচ্ছে আমাকে মারধর করে, আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে মারধর করে চলে যায়। বাচ্চারা ঘুম থেকে উঠে দেখছে সব কিছু, নিয়ে সে চলে যাবার পর যখন চলে যায় তখনও ওই রাহেলার সাথে আমার ভালোই কথাবার্তা চলছে নভেম্বরের 11 তারিখ পর্যন্ত। ডিভোর্সের গল্পটাই বলেন কেমন করে? এটাই ডিভোর্সের গল্প, এটাই হচ্ছে। তখন হচ্ছিল গিয়ে নভেম্বরের মানে 1 তারিখে, মানে 11 তারিখে, মে মাসের 1 তারিখে আমি রাত 11টা বাজে তাকে আমার হাজব্যান্ডকে ফোন করি বাসায় আসার জন্য। সে বাসায় আসে না, ওই যে চলে যায় আর বাসায় আসে না। কিন্তু এর মধ্যে তাদের ফ্যামিলির সাথে আমার কথা হচ্ছে, এটাও আমি বলছি যে আমাকে ডিভোর্স দিয়ে দেওয়ার সময়। তখন তারা আমাকে এটা আশ্বস্ত করেছে যে কোনোভাবেই ডিভোর্স দিবে না, দেওয়া পসিবল না। ওই তার দ্বিতীয় যে ওয়াইফ, সে আবার মামলা করেছে, সেই মামলার কাগজও আমার কাছে আছে। লজিক্যাল, ওর মামলা করা সঠিক। হ্যাঁ, তারা কাগজ দিতে চাচ্ছিল না, আমি জোর করে তাদের কাছ থেকে কাগজ এবং ডিভোর্সের পেপারটা আমি চায়া তারপর নিতে হয়েছে আমাকে। তারপর যখন নেওয়া হয়েছে, এখন হচ্ছে আমি 12 তারিখে আমি হচ্ছে আমার ফ্যামিলি বলে যে মামলা করতে হবে, ছাড়া কোনো উপায় নেই। আমি গিয়ে মামলা করে দিয়ে আসি। মামলা করে দিয়ে আসার পরে আমার কাছে একটা ফোন আসে, দুপুরবেলা আমার কাছে ফোন আসে পরে যে আপনার একটা কাগজ আছে, আমি পোস্টম্যান। কিসের কাগজ আমি তো এসব জানি না, ওই লোকটা জানে না, তো আমাকে হচ্ছিল গিয়ে আপনার রিসিভ করতে হবে। আমি প্রথমে রিসিভ করি না, নেই না, আমি যাই ওনার কাছে, ওনার সাথে দেখা করি। দেখা করার পরে হচ্ছিল গিয়ে আমি যতটুকু দেখি যে ওই অ্যাডভোকেটের নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, আমি নাম্বারটা নিয়ে হচ্ছে ওই যে মেয়েটা যে মামলা বা ডিভোর্সে যে ওই অ্যাডভোকেটই সব সামলাচ্ছিলেন। তখন হচ্ছে ওই অ্যাডভোকেটকেও আমি বলেছি যে আমাদের মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই, আমাদের কোনো ঝামেলা, সব কিছু আমাদের ঠিক আছে। ওই অ্যাডভোকেট দিয়ে আপনাকে ওই অ্যাডভোকেটকে দিয়েই আমাকে ডিভোর্স অ্যাডভোকেট দুইটা কেস করছে। হ্যাঁ। আমাকে একদম বাইরের একটা প্রশ্ন করি, আমি পুরো গল্পটা বুঝলাম। তার আগে আমাকে এইটুকু শিওর করেন যে বোন, আপনার লাইফ স্টোরি থেকে কেউ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? অন্ধবিশ্বাস করা ভালো না। ভালোবাসা যেমন ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা ভালো না, বিশ্বাস করা ভালো না। আমি যেভাবে বিশ্বাস করে ঠকেছি, প্রতারিত হয়েছি, আমি চাই না যে এরকমভাবে কেউ প্রতারিত হোক। আমি সম্পর্কের একদম বাইরে গিয়ে একটা প্রশ্ন করি, এই ঘটনাটা আপনার লাইফে ঘটছে, আপনি ভয়ঙ্কর রকম, আমার যেটা মনে হচ্ছে আপনি খুব বেশি ইসলামী মানসিকতার, হ্যাঁ আমি নামাজ এবং অ্যারাবিক লাইনে পড়ালেখা, মাদ্রাসায় পড়ালেখা করেছেন। তাহলে তো পুরুষদের একাধিক বিয়ে জায়েজ, এবং সেখানটায় তো স্ত্রীর প্রতিবাদ করারও ভাষা নেই। জায়েজ আছে, কিন্তু ইসলাম তো বলে নাই যে বউ এবং বাচ্চা গোপন রেখে না, কিন্তু বউয়ের অনুমতি নেওয়ারও তো দরকার নেই দ্বিতীয় বিয়েতে। তাহলে আপনি কেন প্রতিবাদ করছেন, আপনি কেন কেস করছেন, যদি আপনি নিজেকে ইসলামী ভাবেন? না, একটা মেয়ে কি চাইবে যে তার সংসারটা নষ্ট হয়ে মানে যায়? ধর্মের চেয়ে সংসার বড় মনে করছেন? স্বামীকে কি কেউ মানে করতে চায়, ভাগ দিতে চায়? আর ইসলাম তো এটা বলে নাই যে তুমি তোমার, আপনার তো ভাড়া খাওয়া যদি সব সামর্থ্য থাকে, দিচ্ছিল না সামর্থ্য যদি থাকে, আমি নিজেই তাকে বলেছিলাম যে তুমি যদি বাচ্চাদের ফিউচারটা ভালো মতো করে দিতে পারো, হ্যাঁ, যে তুমি এরকম একটা অ্যামাউন্ট তুমি অ্যাকাউন্টে দাও যে বাচ্চারা ভালো মতো লেখাপড়া করতে কিন্তু পারবে। আপনি না বলার পরেই ঝামেলা করার আগ পর্যন্ত তো সবই ঠিক চলছিল। হ্যাঁ, আপনি যখন ঝামেলা করলেন তারপরে সব বন্ধ হয়ে গেল এবং ডিভোর্স হইল।
না, কেন? ডিভোর্সটা আমি ঝামেলা করার পর না, আমি ডিভোর্স দেওয়ার পরে আমি মামলা করেছি। না, আমি বলছি ঝামেলা মানে ওই যে খাবার টেবিলে ওদিন ডেকে এনে বোঝানো, এটা ওইটা ঝগড়া করা, মারামারি করা, চলে যাওয়া। যখন জানলেন যে বিয়ে করছে, তারপরে আপনি স্বেচ্ছায় আনন্দ সহকারে কেন মেনে নিলেন না? না, কিভাবে মেনে নিব মেয়েটা? এটা তো মেনে নেওয়া পসিবল এটা না। তো আল্লাহর কালামেরই একটা অংশ, হাদিসেরই একটা অংশ, তাহলে কেন মানছেন না? কিন্তু আমি বলছি, কিন্তু কেউ এটা তো আর বলা হয় না যে উম, ইসলাম কিছু নির্দেশ আছে, 4টা বিয়ে করতে পারবে, কিন্তু তার পুরো তো কিছু ইকোনমিক্যাল তো ওর ডিসিশন, ও কেমন করে চালাচ্ছে এটা ওর ডিসিশন। আপনার তো অর্থনৈতিক নিয়ে টেনশন নেই, আপনার ভাড়া হচ্ছে কিনা, খাবার হচ্ছে কিনা, বাচ্চার স্কুল যেতে পারছে কিনা, শেষ। হুম, কিন্তু আমার তো দেখতে হবে, ও তো প্রতারণা করে বিয়ে করেছে। এখন প্রতারণা করে তো আপনার বলারই নিয়ম নেই ইসলামী নিয়ম অনুযায়ী, প্রতারণা তো দূরের কথা। না, বলে নাকি আমি হচ্ছে আমার হাজবেন্ড যদি মানে দেখেন, আমি দ্বিতীয় বিবাহের বিপক্ষে, কিন্তু দ্বিতীয় বিবাহের ইসলামী শর্ত, আপনি অনেক ইসলামী বলেই আপনাকে আমি প্রশ্নটা করেছি, না আমি করতাম না। আপনি তো কন্ট্রাডিক্টরি, তাহলে যদি মনে মনে 100% ইসলাম মানেন, তাহলে আপনি প্রশ্নই করতে পারবেন না। না, আমি কেন বলবো না? হ্যাঁ, ও তো বিয়ে করতে পারে, ওই স্বাভাবিক, যে বিয়ে কেউ করবে, করতে পারে। সংসার চালাবে, যা ইচ্ছা ওর মতো করে রাখবে। কিন্তু আপনি তো ওইটা নিয়ে কোশ্চেন করতে পারবেন না, ওইটা নিয়ে আপনি তারা জ্বালাই দিতে পারবেন না। আপনি আপনার সংসারের মধ্যেটুকু, ঘরের মধ্যেটুকু আপনি করেন। হ্যাঁ, ও করবে, কিন্তু সেটা তো সামর্থ্য আছে কিনা সেটা তো দেখতে সেটা তো হবে। আপনার বিচার করার বিষয় না, ওর সামর্থ্যের না, বিচার তো আপনি করবেন না। ইসলাম তো এটাকে ওয়াইফ সামর্থ্যের বিচার করে নাই। না, আমি ওয়াইফ কেন শুধুমাত্র ইভেন কোন টাকা এনে দিল সেটাকেও সে ইভেন কোশ্চেন করার রাইটস না, রাখে না। আমি তো করি সে না। তাইলে কিন্তু আপনি পুরো জিনিসটাই তো গোলমাল করলেন আপনি। না, গোলমাল করা দেখেন, আমি মনে করি ওই লোকটা অন্যায় করছে, জঘন্য অন্যায় করছে, তার বিচার হওয়া উচিত, এভরিথিং ইজ ওকে। এবং এই জন্য আমি অনুষ্ঠান একদম শেষে বলেছি যে আমি দ্বিতীয় বিবাহের বিপক্ষে, আইন করে নিষিদ্ধ করা উচিত, এবং আইনে নিষিদ্ধও আছে, বাংলাদেশ আইনে নিষিদ্ধ হচ্ছে, ইসলামী আইনে জায়েজ আছে। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি ইসলামী, তাহলে আপনাকে ইসলামী মানতে হবে। অর্ধেক আপনি ইসলামী আইন মানবেন হচ্ছে কাবিন নেওয়ার সময়, কাবিনটা হচ্ছে ইসলামী আইন, আবার দ্বিতীয় বিবাহর ইসলামী আইন সেটা মানবেন না, তা তো হইতে পারবে না। আপনি মানতে হলে দুটোই মানতে হবে।